আমি রাসেল আছি সাথে, আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম আজকে। এবং যারা যেখানে আছেন, আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি। আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই। তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসব। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যাই আফনান ভাইয়ের কাছে। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এবারের ঘটনাটি পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, যার নাম সোহাগ। ওনার বাড়ি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর চরবলাশিয়া গ্রামে। উনি বর্তমানে ওমানে রয়েছেন। চলুন ঘটনা শুনে আসি। ঘটনার সময়কাল 2016 কি 17 সাল হবে। রমজানের ঈদের পরে, কোরবান ঈদের আগে, এমন একটা সময়। এই সোহাগ ভাই আর ওনার এলাকার সম্পর্কে ভাতিজা হয়, যার নাম হচ্ছে লিয়াকত। তো ওনারা দুজন ঢাকায় আসছেন, ঢাকার নতুন বাজার নর্দা এলাকায়, গাড়ি কিভাবে রং করতে হবে এই রঙের কাজ শেখার জন্য। তো যখন আসেন সব কাজ ঠিকঠাক মতোই চলছিল। ওনারা একটা গ্যারেজে কাজ শুরু করেন। তবে লিয়াকত একটা গ্যারেজে কাজ করছেন, আর এই সোহাগ ভাই আর একটা গ্যারেজে কাজ করছেন। তবে গ্যারেজগুলো কাছাকাছি ছিল আর কি, ঠিকঠাক মতোই চলছিল সব কিছু। তো লিয়াকত যেখানে কাজ করত সেই গ্যারেজে একটা সাইডে আর কি, একটা সাইড ঘেঁষে একটা বট গাছ ছিল। তো দুজন দুই গ্যারেজে কাজ করলেও এক বাড়িতেই থাকতেন। ওনারা একটা রুমেই ছিলেন। 5 জন সিনিয়র বড় ভাই ওই রুমে থাকতেন আর কি। এর মধ্যে একজন বড় ভাই ছিলেন, উনি অনেক সিনিয়র, কাজের কর্মে অনেক সিনিয়র, বয়সেও সিনিয়র। তার নাম হচ্ছে শহীদুল ইসলাম। তো ওনারা সবাই এই শহীদুল ইসলাম ভাইকে মাস্টার বলতেন, যেহেতু অনেক সিনিয়র এবং কাজও অনেক ভালো পারেন। ওনার কাছে অনেকেই অনেক কাজ শেখেন আর কি। তো এই যে সোহাগ ভাই, উনি আবার বলেছিলেন ওই শহীদুল ভাইকে যে লিয়াকত তো আমার আত্মীয় লাগে, ভাতিজা বলি, তোকে একটু ভালো করে দেখে রাখেন। আর হচ্ছে লিয়াকতের এক মামা আছে আর একটা ছেলে আছে। তো এরকম বেশ কয়েকজন মিলে ওখানে থাকতেন। তো রাসেল নামে একটা ছেলে ছিল। তো রাসেল আর লিয়াকত আর হচ্ছে এই সোহাগ ভাই, ওনারা এই যে গ্যারেজে কাজ করতেন, মোটামুটি ভালোই কাজ চলছিল আর কি। 1 মাসের মতো চলে যায়। এরপর একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। বার ছিল শুক্রবার, সবার ছুটির দিন। ওই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করে রেডি হয়েছেন, জুম্মার নামাজের প্রস্তুতি নেবেন, এরকম একটা চিন্তাভাবনা তো ছিলই। তো লিয়াকতকেও ডেকেছেন, কিন্তু লিয়াকত আর ওঠে না। সকালে দেখা যায় লিয়াকতের শরীরে অনেক জ্বর, এত জ্বর যে শরীর পুড়ে যাওয়ার মতো অবস্থা। তখন এই সোহায় বলছে, ঠিক আছে তুই থাক, আমরা নামাজে যাই, দেখি নামাজ থেকে এসে কি করা যায়। তো ওনারা নামাজ থেকে আসেন, ওকে কিছু খাওয়ানোর চেষ্টা করেন, কিন্তু না, ওকে কিছু খাওয়ানোই যাচ্ছিল না। এরপর ফার্মেসি থেকে কিছু ওষুধ নিয়ে আসা হয়। দেখা যায় যে ও বসতেও পারছে না। এমন করে সন্ধ্যা হয়ে যায়, রাত তখন 9টার মতো বাজে। তখন দেখা যায় যে ছেলেটা ঘুম থেকে উঠেছে আর চোখ বড় বড় করে তাকিয়ে আছে। শরীরটা প্রচণ্ড গরম, কিন্তু ওরে দেখে মনে হয় না যে ও কিছুক্ষণ আগে ও বসতেও পারত না, অথচ সে উঠে বসে আছে চোখ বড় বড় করে। ওর গায়ে একটা শার্ট ছিল, করল কি, এক টান দিয়ে সে শার্টটা ছিঁড়ে ফেলল। তখন তো বেশ কয়েকজন তার পাশে বসা। তখন ওরা জিজ্ঞেস করছে, কিরে কি হয়েছে, এরকম করছিস কেন, খারাপ লাগলে বল। কিন্তু না, সে কোনো উত্তর দেয় না। সে শুধু ভয়ঙ্করভাবে সকলের দিকে তাকিয়ে আছে, চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সকলকে দেখছে আর এমন ভাব করছে যে সে কাউকে চেনেই না। এভাবে প্রায় 30 থেকে 40 মিনিট পার হয়ে যায়। তারপর শুরু হয়ে যায় ভয়ঙ্কর কিছু পাগলামি। সে নিজের হাতের আঙুল দিয়ে খামচিয়ে নিজের শরীরের বিভিন্ন জায়গায় ক্রমাগত আঘাত করতে থাকে আর বলতে থাকে, আমায় ছেড়ে দেই, আমায় ছেড়ে দেই। এরকম আচরণে উপস্থিত যারা ছিলেন তারা সকলেই খুব ঘাবড়ে যান। কি করা যায়, কি করা যায়, এ ধরনের বিষয়গুলো সতে তার ওনারা অভ্যস্ত নন। তো ওনাদের এলাকায় এক বড় ভাই ছিল, তার নাম হচ্ছে ফারুক। তখন ওই ফারুক ভাইকে ফোন করা হয়। উনি ফোন কল পাওয়ার সাথে সাথে চলে আসেন। ফারুক ভাই আসার পরপরই বুঝতে পারেন এটা নর্মাল কোনো বিষয় নয়। তখন রুমের যে বড় ভাই, ওই যে শহীদুল ইসলাম বা শহীদুল মাস্টার যিনি আর কি, তো ওই শহীদুল মাস্টারকে ফারুক ভাই বলেন যে একটা হুজুর ডাইকে নিয়ে আসেন দ্রুত, তা না হলে মনে হয় সমস্যার সমাধান করা যাবে না। পরে শহীদুল মাস্টার উনি একটা হুজুরকে নিয়েও আসেন। হুজুর এসে দোয়া পড়েন, কিন্তু এই লিয়াকত ছেলে যা, তার কোনো উন্নতি হয় না। সে আগের মতো ওরকম করেই যাচ্ছিল, মানে পাগলামি করেই যাচ্ছিল। আর সে রুমের জানালা বন্ধ করতে দিত না, শুধু বলে, আমারে যাইতে দে, আমারে যাইতে দে, জানালা খুইলা দে, আমারে যাইতে দে। তো ওই রুমে 4 থেকে 5 জন মানুষ তাকে ধরে শোয়াতে পারেন না, এত শক্তি তার শরীরে। এর মাঝে হুজুর তো এসব দেখছেন, হুজুর ঘাবড়ে যান এবং হুজুর বলেন, আমাকে একটু সময় দেন, বিষয়টা আসলে কি হয়েছে আমার একটু বুঝতে হবে, না বুঝে আমি কি করব। এর ভিতরে হুজুর 1 গ্লাস পানি পড়ে দেন, একটু সরিষার তেল পড়ে দেন, তেলটা ওর মাথায় দেয়া হয়, একটু মালিশ করা হয়, কিন্তু কোনো কাজ হয় না। এরপর হুজুর 2 দিন সময় নেন যে আসলে ব্যাপারটা কি হয়েছে, আর এই 2 দিনের মধ্যে ওকে খুব নজরে রাখতে বলেন।
কিন্তু সমস্যাটা হয়েছে কি যে এটা তো একটা মেসের মতো একটা রুম। এদিকে এই ছেলেটা যদি কিছু হয়ে যায় তার পরিবারকে কি জবাব দেবেন এই সোহাগ ভাই? কারণ একসাথে তো ওনারা দুইজন আসছেন, তার মাকে এখনও জানান নাই, তার মা চিন্তা করবে এইভাবে। হুজুরকে বলা হয় যে 2 দিন তো আসলে অপেক্ষা করা খুব কঠিন, আরও দ্রুত কি করা যায় একটু দেখেন। তো হুজুর বলেন ঠিক আছে, যত দ্রুত পড়া যায় আমি দেখছি। তো এই কথা বলার পর হুজুর একটা কোরআন শরীফ করেন কি ওই ছেলেটার মানে লিয়াকতের হাতে দিয়েছেন। রুমে কোরআন শরীফ ছিল আর কিছু দোয়া পড়ে তার হাতে দেন। কোরআন শরীফটা হাতে নেয়ার পর সে কিছুটা নর্মাল হয়, মানে ওর যে পাগলা আচরণটা এটা বন্ধ হলেও কিন্তু ওই আচার আচরণের যে একটা পরিবর্তন হয়েছে এটা স্বাভাবিক হচ্ছিল না। সে কোরআন শরীফ হাতে নিয়ে কোরআন শরীফের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর বসে আছে। এই যে সোহাগ ভাই, ওনারও ঘুম চলে আসছে, রাত হয়ে গেছে। এখন এই ছেলেটার পাশে কেউ ঘুমাতে চাচ্ছে না, যদি কোনো একটা ঝামেলা হয়ে যায়। শেষমেশ সোহাগ ভাই উনি ডিসিশন নেন যে এই লিয়াকতের পাশে উনি ঘুমাবেন। উনি পাশে শুয়েছেন, লাইটও বন্ধ করেছেন, কিন্তু এই লিয়াকত কিন্তু হাতে কোরআন শরীফটা রেখে কোরআন শরীফের দিকে তাকিয়েই আছে। সোহাগ ভাই তো ভয়ে ভয়ে তার পাশে শুয়েছেন। ছেলেটা এক দৃষ্টিতে যে তাকিয়ে আছে, নড়েও না চড়েও না মাথাও ঘোরায় না, একভাবে তার দিকে তাকিয়ে আছে। এর মধ্যে কখন যে সোহাগ ভাই ঘুমিয়ে পড়েছেন বলতেও পারেন না। ওনার যখন ঘুম ভাঙে তখন ভোর হয়ে গেছে, ভোরের আলো ফুটেছে। উনি যখন পাশ ফিরে তাকান, পাশ ফিরে তাকিয়ে চমকে ওঠেন। উনি দেখেন যে এই যে লিয়াকত ছেলেটা ওই যে রাতের বেলা সে কোরআন শরীফ হাতে ধরে এক দৃষ্টিতে তাকিয়েছিল, সে ওইভাবেই বসে আছে, একই রকমভাবে, নড়েও না চড়েও না, মনে হচ্ছে সে একটা স্ট্যাচু বা মূর্তির মতো হয়ে গেছে। এইটা দেখার সাথে সাথে সোহাগ ভাই তো ভয় পেয়ে যান যে এটা কি। কি হচ্ছে সব? এতক্ষণ কেউ বসে থাকতে পারে, একভাবে তাকিয়ে বসে থাকতে পারে, দিকে তাকিয়েই আছে। তখন উনি দ্রুত এই লিয়াকত ছেলেটার মাকে ফোন করেন। ফোন করে সব কথা খুলে বলেন। শোনার সাথে সাথে তার মা তো কান্নাকাটি শুরু করে দেয় যে হায় হায় রে, আমার পোলার কি হইল, কি হবে এখন। তো উনি কান্নাকাটি করে বলছেন, আমার পোলারে আমার কাছে দিয়ে যা, আমার কাছে দিয়ে যা, আমি দেখি কি করতে পারি। এদিকে হুজুরও সময় চেয়েছেন 2 দিন। এদিকে লিয়াকতের মাও বলছেন যে আমার কাছে দিয়ে যা। ওনারা ডিসিশন নেন যে লিয়াকতকে তার মায়ের কাছে পাঠিয়ে দেয়া হবে। তখন এই শহীদুল মাস্টার যিনি, উনি এই লিয়াকতকে পাঠানোর বন্দোবস্ত করলেন। তো লিয়াকতের মামার সাথে যোগাযোগ করা হয়, মোটামুটি একটা রাস্তা পর্যন্ত যেন নিয়ে গিয়ে আসেন, তারপর তাকে হ্যান্ডওভার করা হবে, তারপর উনি নিয়ে চলে যাবেন। তো তাকে নিয়ে যাওয়া হবে হচ্ছে এই দোহারের এদিকটা দিয়ে। দোহারের দিকে নারিশা নামক একটা জায়গা রয়েছে, ওই দিক দিয়ে নিয়ে যাওয়া হবে আর কি, পদ্মা পার হতে হবে। হুজুর যখন এই বিষয়টা শুনলেন, তাকে অবগত করা হয় যে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়া হচ্ছে। তখন হুজুর একটা পরামর্শ দেন, সেটা হচ্ছে যে যখন পদ্মার পাড়ে নিয়ে যাওয়া হবে তখন অবশ্যই জোর করে হলেও পদ্মার পানি দিয়ে লিয়াকতকে যেন অজু করিয়ে নেওয়া হয়। কারণটা হচ্ছে যদি অজু করিয়ে নেওয়া হয় তাহলে এই জিনটা পদ্মার ওপারে যেতে পারবে না, কোনোভাবেই যেতে পারবে না, ও এপারেই থাকবে, লিয়াকত নিরাপদ থাকবে। কিন্তু তা যদি করানো না হয় তাহলে এই জিনটা ওর সাথে সাথে ওর বাড়িতে চলে যাবে। এই পরামর্শ যখন হুজুর দিলেন, এরপর তো তাকে নিয়ে আসতে আসতে বিকাল প্রায় 3টা বেজে যায়। যখন এই নারিশা ঘাটের কাছে নিয়ে আসা হয় তখন দেখা যায় যে ওর মামাও চলে আসছে এই পাশে, তাকে নিয়ে যাবে। তার নাম হচ্ছে আইনাল। তখন সকলে বলেন যে লিয়াকত তুমি উঠে আসো। এখন লিয়াকত তো স্বাভাবিক না, বেশ একটু অসুস্থই। তখন তাকে অজু করানোর জন্য চেষ্টা করানো হয়, কিন্তু না, সে করতে চায় না। চিন্তা করা হয়েছিল যে আগে ওকে উঠানোর পর তখন যদি একটু পানি দিয়ে অজু করানো যায়। এরপর তাকে ওই ঘাটেই অজু করানোর চেষ্টা করা হয়। অনেক জোরাজুরি, অনেক কষ্টের পর তাকে অজু করাতে সক্ষম হন সকলে। এরপর এই যে সোহাগ ভাই, উনিও সিদ্ধান্ত নেন যে উনিও যাবেন। তো ওখানে যে ট্রলারগুলো চলে এগুলো কিন্তু সব লোহার ট্রলার অধিকাংশই, আর উপরে যে ছইটা রয়েছে এটাও ওই স্টিল, লোহা এগুলো দিয়ে তৈরি। ট্রলারে সকলে উঠে বসে। সকলে ভয় ছিল যদি কোনো কারণে লিয়াকত এই ট্রলার থেকে পানিতে ঝাঁপ দেয় তাহলে কি হবে। লিয়াকতের মামা আসছে, তারপরে সোহাগ ভাইও আছেন। তো সোহাগ ভাই কি করেছেন, উপরে 6-এর উপরে বসেছেন। লিয়াকতকে দেখে স্বাভাবিকভাবে মনে হচ্ছিল। একটা পর্যায়ে নাকি এই লিয়াকত বলে যে আমি উপরে গিয়ে বসবো, মানে সোহাগের শখে গিয়ে বসবো। তখন সে চলেও আসে। মোটামুটি স্বাভাবিকই ছিল, এই পর্যন্ত স্বাভাবিক ছিল। তাকে যখন বিকালে বাড়িতে নিয়ে যাওয়া হয় তার মা তো খুব কান্নাকাটি শুরু করেছে। ইতোমধ্যে এক মহিলা কবিরাজকে খবর দেয়া হয়। তো মহিলা কবিরাজ রাত 9টার দিকে আসেন আর কি লিয়াকতকে চিকিৎসা করার জন্য। তো উনি ওনার মতো করে কাজ শুরু করেন। তো উনি একটা বিশেষ পদ্ধতিতে এই লিয়াকতের উপরে জিন হাজির করা ছিল। গান বাজনা করে একটা বিশেষ পদ্ধতি আছে, গ্রামগঞ্জে এখন এটা প্রচলিত আছে আর কি। এই পদ্ধতিতে জিনকে হাজির করানো হয়, জিনটা হাজিরও হয়। তখন জিনকে যখন জিজ্ঞেস করা হয় যে তুমি এই ছেলেটাকে কেন কষ্ট দিচ্ছ, অদ্ভুতভাবে লিয়াকতের কণ্ঠে মেলি কণ্ঠ ভেসে আসে আর বলে আমার নাম আদুরি, আমাকে আমার মতো থাকতে দে, আমাকে আমার কাজ করতে দে। তখন মহিলা কবিরাজ বলেন তুমি তোমার মতো কাজ করো, সমস্যা নাই, তাকে ওকে কষ্ট দেয়া শুরু করছো কেন। তখন ওই আদুরি নামক জিনটা বলে যে আমরা 6 ভাই 1 বোন, আমি থাকি পদ্মার ওপারে, একটা বট গাছ আছে, ও যেখানে কাজ করে সেখানে, আমি ওর সাথে সাথে এখানে চলে আসছি। অজু করাও লাভ হয় নাই, আর ও আমাদের থাকার জায়গাটা অপবিত্র করেছে, নষ্ট করেছে, ওকে শাস্তি পেতেই হবে।
যদি আমার 6 ভাই ওর উপর আক্রমণ করত ও এখনও বেঁচে থাকত না। আমার 6 ভাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে ওর উপর আমি সওয়ার হয়েছি। এই কারণেও এখন বেঁচে আছে, না হলে ওকে অনেক আগেই মেরে ফেলতাম আমার 6 ভাই। ওকে আমি শাস্তি দিয়েই ছাড়ব। তখন মহিলা কবিরাজ বলে, ও তো বাচ্চা মানুষ, কম বোঝে, বুঝতে পারে নাই, চলে যাও, কি চাও বলো, আমরা আমাদের সাধ্যমতো দিয়ে দেই, তুমি চলে যাও, ওকে আর কষ্ট দিও না, বাচ্চা মানুষ, ওকে আরেকটা সুযোগ দাও। তখন আদরি বলে, হ্যাঁ সুযোগ দেব বলেই আমি ওর উপর সওয়ার হইছি, না হলে আরও বড় কিছু হয়ে যাইত। তখন নাকি বলে যে একটা ছাগল আর একটা মোরগ দিতে হবে। সাথে সাথে ওই পরিবারের সদস্যরা রাজি হয়ে যায়, আর এর পরে নাকি ওই জিনটা চলেও যায়। চলে যাওয়ার সাথে সাথে লিয়াকত সেন্সলেস হয়ে যায়। তবে যাওয়ার সময় ওই যে ডাল ভেঙে যেতে হবে এটা সেটা এরকম কোনো কিছু বলে না, এমনিতেই চলে যায়। এই যে সোহাগ ভাই উনি বলেছেন যে এই পুরো সময়টা যে কথোপকথন হয়েছিল, এই কথোপকথনটা উনি ওনার ফোনে রেকর্ড করেছিলেন। তো যাই হোক, এর 1 ঘন্টা পর এই লিয়াকত সে জ্ঞান ফেরত পায়। তখন মনে হচ্ছিল সে খুব দুর্বল। এরপর যখন লিয়াকতকে জিজ্ঞেস করা হয়, আচ্ছা তুই বটগাছের ওখানে কি এমন করছিলি রে, তখন লিয়াকত বলে যে সন্ধ্যার সময় সে যখন কাজে ব্যস্ত ছিল হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেছে। এরপর তার জল বিয়োগ করার একটা প্রেশার আসে আর কি, চিন্তা করছে যে আবার ওয়াশরুমে যাব, এর থেকে এই বটগাছের এখানেই আমি একটু ফ্রেশ হয়ে নেই। তখন মূলত এই কাজটা সে করেছে। তখন বৃহস্পতিবার সন্ধ্যা। এরপর থেকে তার রাত্রে খুব মাথা ব্যথা, আর শুক্রবার সকাল থেকেই তার জ্বর, আর তারপর থেকে তো এই সমস্যা শুরু হয়েছে। পরবর্তীতে জানা যায় ওই বটগাছে নাকি অনেক আগে থেকেই কিছু জিন বসবাস করে। ওখানে সুজন নামে একজন গ্যারেজে কাজ করত, গাড়ি কেনা বেচা করত, রাত 2টা-3টে পর্যন্ত কাজ করত। সেও নাকি ওই গ্যারেজের টিনের চালের উপরে কারো হাঁটার শব্দ পেত এবং মাঝে মাঝে কিছু জিনিস দেখত। উনি জানতেন যে এখানে কিছু আছে, তবে কখনো উনি কোনো সমস্যার মুখোমুখি হন নাই। যেহেতু লিয়াকত ছেলেটা, সে জানত না সেই ধরনের একটা কাজ করে বসে। প্রিয় লিসেনার্স, কোনো ফলদা ছায়াদা গাছের নিচে কিন্তু অপবিত্র করাটাও নিষেধ, এটা কিন্তু হাদিসেই রয়েছে। এই বিষয়টা আমরা খেয়াল রাখব, তা না হলে এই ধরনের বিপদে কিন্তু আমরা পড়ে যেতে পারি। আর ওই আদর নামক জিনটা না এসে তার 6 ভাই যদি আসতো, সে বলেছে যদি 6 ভাই আসতো এটা শাস্তি দেওয়ার জন্য, তাহলে লিয়াকত বেঁচে থাকত না। যাই হোক, আল্লাহর রহমতে লিয়াকত সুস্থ হয়ে যায়, আলহামদুলিল্লাহ। তো এটি ছিল ঘটনা। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। চলে যাব একটি ঘটনায়, যদি ভালো লাগে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাসেল ভাই, আমি হাবিব, নারায়ণগঞ্জ বন্দর থেকে বলছি। রাসেল ভাই, আমি ভূত এফএম এর প্রায় দীর্ঘদিন যাবৎ ভূত এফএম শুনতেছিলাম। ঘটনাটা আজ থেকে প্রায় 8-9 বছর আগের কথা। আমাদের বন্দরের চৌধুরীবাড়ি একটা এলাকা আছে, সেখানে কাজীবাড়ি, পাশেই কাজীবাড়ি, একটা স্কুল, মসজিদ এবং একটা পুকুর আছে। তো আমার ছোট ফুপির বাসা সেখানে হওয়ায় আমরা মাঝে মধ্যে গেলে আমার এক ফুপাতো ভাই আছে, আমরা একসাথে ওখানে বসতাম, গল্প করতাম। এটা আমাদের অভ্যাস ছিল। তো একদিন রাত খুব বেশি নয়, প্রায় 9টা কি 9:30টার দিকে আমরা ওইখানে একটা মসজিদ আছে, মসজিদের ঠিক দক্ষিণ যে পাশটা, সেখানে একটা ফুলের বাগান, সেই এলাকাটাতে ফুলের চাষ হয় প্রচুর। তো ফুলের বাগান আছে, ফুলের বাগানের ঠিক পরেই বিশাল এক বিল। বিল পার হয়ে অনেক দূরে, মোটামুটি অন্য একটা এলাকা। তো সেখানে বিলে নামার জন্য যে রাস্তা, ওই ফুলের বাগান পেরিয়ে, সেই জায়গাটা আসলে মানে অত একটা মানে ভালো পরিবেশ না। মানে অনেকটা এরকম যে একপাশে একটা চালতা গাছ বলা হয় আমাদের এখানে, চালতা গাছ, আরেকটা পাশে হচ্ছে রাস্তার আরেক পাশে হচ্ছে পরিত্যক্ত একটা বাথরুম, সাথে একটা পরিত্যক্ত পুকুর। তো সাধারণত ওই জায়গাটার মধ্যে মানুষের যাতায়াতটা খুবই কম থাকে। তো আমরা ওই দিকটায় বসেছিলাম, আমি এবং আমার প্রখ্যাত ভাই। তো এই সময় দেখলাম একটা লোক আসলো। লোকটা অত লম্বা না, খাটো করে মধ্যবয়সে একটা লোক। তো সে মানে বলতে গেলে এক ধরনের ভীতসন্ত্রস্ত অবস্থা এবং মানে একটা উদ্ভট পরিস্থিতির মধ্যে সে আমাদের কাছে সাহায্য চাইল, যে মানে কোনো একটা কিছু তাকে আক্রমণ করেছে, এরকম একটা বিষয়। তখন আমরা যখন মোবাইলে লাইট অন করলাম, অন করে দেখলাম যে লোকটার শরীরের মধ্যে প্রায় বলতে গেলে কাঁধের দিক থেকে হাতের কবজি পর্যন্ত এবং বুকের দিকের এই অংশগুলাতে প্রায় বলতে গেলে মানে খুবই এক ধরনের হিংস্র কোনো প্রাণী যদি খামচে দেয়, ওই ধরনের অবস্থা। লোকটা শরীর দিয়ে অনেকটা বলতে গেলে রক্ত পড়ছিল। তখন আমরা তাকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার ভাই, কি হয়েছে, আপনি কোথা থেকে আসলেন আর এই অবস্থা কেন আপনার? তখন ওই লোকটা আমাদেরকে তার ঘটনাটা বিস্তারিত বলল এবং সাথে সাথেই আমরা ওই জায়গাটায় গেলাম। আরও 2-1 লোক নিয়ে, লাইট টাইট নিয়ে আমরা ওই জায়গাটায় গেলাম। তো তার কথা এবং ওইখানকার পরিবেশ পরিস্থিতিটা আমরা দেখলাম যে আসলেই সামঞ্জস্যপূর্ণ বা একই রকম। তো যেই ঘটনাটা তার সাথে হয়েছিল সেটা হচ্ছে বিকাল দিকে তার 2টা বন্ধু আসে, ওই বিলের অপর পাশে যে গ্রাম, ওই দিক থেকে 2টা বন্ধু তার কাছে আসে তার এলাকায়।
এবং সে বিকালে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে বলতে গেলে এক ধরনের বন্ধুদের সাথে হাঁটতে হাঁটতে বন্ধুদের গ্রামের ওদিকে চলে যায়। তো সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা হয়ে প্রায় রাত্র এসে পড়ে এবং ওই সময় সে বন্ধুদের থেকে বিদায় নিয়ে সে বলে যে তো আমি তো আমার গ্রামে যাব। তো বন্ধুরা বলে যে যেতে পারবি তো? সে বলে যে হ্যাঁ, সমস্যা নাই, কারণ তার মাঝে মধ্যেই ওই দিকটায় চলাচল করার এরকম অভ্যাস ছিল। তো সে যখন মোটামুটি বিল পার হয়ে এই ফুল বাগানের কাছাকাছি আসে, এখানে ডালিয়া ফুলের একটা বাগান ছিল। তো সে ডালিয়া ফুলের বাগানের অপর পাশ দিয়ে মানে একটা পাশ দিয়ে আসতেছিল, অপর পাশে জায়গাটার মধ্যে ছিল হচ্ছে এই পরিত্যক্ত পুকুর বা চালতা গাছ বা পরিত্যক্ত বাথরুম, এই ধরনের যে জায়গাটা। তো সে যখন এদিকে আসে, সে লক্ষ্য করে চাঁদের আলোতে যে ওইখানে পুকুরের পাড়ে একটা লোক বসা, মানুষের মতোই অবয়ব একটা লোক বসা, পিছন দিক দিয়ে লোকটা বসা। তো তখন সে মনে করে যে হয়তো তার পরিচিত পরিজন কেউ হয়তো একা একা বা তার কোনো বন্ধু এখানে বসে আছে। তখন সে চিন্তা করে বন্ধুর সাথে একটা সিগারেট খাওয়া যায়। সে ডাক দেয়, দূর থেকে ডাক দেয় যে কে এখানে বসে আছেন। তো কোনো কথা টথা আসে না। তো সে কয়েকবার যখন ডাক দেয়, খুব জোরে জোরে সে ডাকাডাকি করে, এই কে, কথা শুনতে পাচ্ছেন না, পরিচয় দেন। তখন ওইখানে বসে থাকা ওই অবয়বটা অনেকটা তার দিকে মানে বডিটা স্বাভাবিক রেখে মাথাটা ঘুরে তার দিকে তাকায়। যখন তার দিকে তাকায় সে চাঁদের আলোতে যেটা দেখতে পায় যে খুবই বিকট এবং খুবই ভয়ঙ্কর একটা মানে অবয়ব, একটা ফেস, যেটা সে তার জীবনে কখনো সে দেখেনি এবং যেটা যেরকমটা সে কখনো কল্পনাও করেনি। এই রকম একটা বীভৎস এবং ভয়ঙ্কর একটা ফেস, একটা লোক সেখানে বসা, এবং সেটা তার দিকে খুবই রাগান্বিত একটা দৃষ্টিতে তার দিকে তাকায় এবং এক ধরনের বলতে গেলে ওইখান থেকে বসেই সেই যেটা বলে যে ওই অবয়বটা ওইখানে বসেই মানে তার হাতটাকে প্রসারিত করে দেয় এবং সে তার থেকে প্রায় বলতে গেলে প্রায় ২০ ফিট দূরে ছিল। ওই অবয়বটা ওইখানে বসে ২০ ফিট দূর থেকে তাকে ধরে, হাত বাড়িয়ে তাকে ধরে টেনে হিঁচড়ে তার কাছাকাছি নিয়ে যায় এবং তাকে যখন ডালিয়া ফুলের বাগানের মধ্য দিয়ে টেনে নিচ্ছিল, আমরা যখন ওখানে যাই দেখি যে ওই ফুলের এই একটা মানে একটা মানুষকে যদি ফুল বাগান দিয়ে টেনে হিঁচড়ে নেওয়া হয়, ওখানগুলার গাছগুলা যেরকম মানে নুয়ে পড়ার কথা, ঠিক ওই জিনিসটাই দেখতে পাই। তাকে যেখান দিয়ে যে টেনে হিঁচড়ে আনা হয়েছে সেই জিনিসটা ওখানে আমরা যে প্র্যাকটিক্যালি সাথে সাথেই দেখি। তখন তাকে টেনে হিঁচড়ে যখন ওই অবয়বটা তার কাছাকাছি নেয়, নেওয়ার পরে তাকে টানা হেঁচড়া শুরু করে ওই পরিত্যক্ত পুকুরে নামানোর জন্য। তো সেও এক ধরনের খুব মানে সাহসী মানুষই ছিল, শক্তিও ছিল যথেষ্ট। সে ওইটার সাথে খুব ধস্তাধস্তি করে এবং সে বুঝতে পারে যে আমি আসলে কোনো খারাপ একটা জিনিসের খপ্পরে পড়ে গেছি, এখন আমাকে বাঁচার জন্য চেষ্টা করতেই হবে, হাল ছেড়ে দিলে চলবে না। সে যথেষ্ট চেষ্টা করে, ওইটার সাথে ধস্তাধস্তি করে, কিন্তু সে ওইটার সাথে কোনোভাবেই পেরে উঠছিল না। ধস্তাধস্তির এক পর্যায়ে তার শরীর এক ধরনের বলতে গেলে মানে তার শরীর নিস্তব্ধ হয়ে আসে, শরীর থেকে শক্তি কমে যায়। তখন একেবারে শেষ মুহূর্তে যেই ছিল পুকুর পাড়ের যেই জমির যে আইল থাকে, এই আইলের মধ্যে সে ধরে আটকে থাকে আর পা ধরে ওইটা তাকে পানিতে নামানোর জন্য, হয়তো এখানে মেরে ফেলার জন্য এইভাবে নামানোর চেষ্টা করে। তখন তার ভিতরে একটা মানে খেয়াল আসে যে আসলে আমি তো এটার সাথে শক্তিতে কোনোভাবে পারতেছি না। তখন তার ভিতরে এই খেয়ালটা আসে যে আসলে আমি তার সাথে শক্তিতে পারবো না। তখন তার মনে আসে যে দোয়া দুরুদগুলো আছে আমাদের, সেই সূরা ইখলাস, সূরা ফাতিহা, এগুলা পড়তে থাকে। মনের মধ্যে যেই দোয়াগুলো আসতেছিল সেগুলোই সে জোরে 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 পড়তে থাকে এবং সে বলে যে যখন সে দোয়া পড়তে থাকে একটা পর্যায়ে ওই জিনিসটা তাকে ছেড়ে দেয় এবং সে দেখে ওইটা তাকে ছেড়ে দিয়ে তার থেকে একটু দূরে অবস্থান করে। তখন সে জোরে জোরে দোয়া পড়তে থাকে এবং দেখে যে সেই জিনিসটা আস্তে 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 তার থেকে মানে বলতে গেলে মানে অনেকটা লাফ দিয়ে দিয়ে মানে এক একটা লাফ অনেকটা এরকম যে কয়েকশো ফিট, এক লাফে সে কয়েকশো ফিট জায়গা অতিক্রম করে, এইভাবে তার থেকে ওইটা দূরে চলে যায় এবং সে ওইখান থেকে পরে ওইখান থেকে ফিরে আসে এবং আসার পথেই আমাদের সাথে সাক্ষাৎ হয় এবং আমরা ওখানে যাই। যাওয়ার পর যেটা দেখি যে ওইখানে যে জমি ফুলের যে জমিটা আছে ওইটার চারদিকের যে বাঁশ দিয়ে আপনার বাউন্ডারিগুলো ওই জায়গায় ভাঙা এবং ডালিয়া ফুলগুলা একটা জায়গায় তাকে যে টেনে হিঁচড়ে আনা হয়েছে সেটা ওখানে ওভাবে নুয়ে পড়েছে এবং মাটির মধ্যে অনেক খামচির যে দাগগুলা তার শরীরে এবং মাটির মধ্যে অনেক খামচির যে দাগগুলা একদম স্পষ্টভাবে ছিল। ওই অবস্থায় আমরা প্রায় ৩-৪ জন ওখানে যাই এবং জিনিসগুলা দেখি এবং এই ছিল রাসেল ভাই আমার আজকের ঘটনা। চলে যাব ঘটনায়। হাফেজ মাইদিন ভাই আমাদের সঙ্গে আছেন। জি মাইদিন ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা ঢাকার নবাবগঞ্জেই। এই ঘটনাটি একটি ভবনকে নিয়ে। ভবনটি খুব ভয়াবহত, ভবনটি ৭ তলা আমাদের এখানে এবং পুরো ভবনটি কামলাদারি নিয়ন্ত্রিত। ভবনটি যেগুলো সমস্যা, বেশ ৫-৭ বছর ধরে এই ঘটনাটা চলতেছে এবং সমস্যাটা চলতেছে সিকিউরিটি গার্ড নিয়ে। সেই সিকিউরিটি গার্ড জব নেয় কিন্তু ২-৪ দিনের বেশি থাকতে পারে না এবং যখন সে চলে যায়।
তখন বাড়িওয়ালাকেও কিছু বলে যায় না, এমনিতেই মানে কোনো কিছু না বলেই লুকিয়ে চলে যায়, পালিয়ে চলে যায়, কিচ্ছু বলে না। তো বেশ এরকমভাবে অনেক দিন ধরে চলতেছিল যে সিকিউরিটি গার্ড রাখা হয় একের পর এক, কিন্তু কেউ আজও পর্যন্ত মাসখানিকও কেউ ডিউটি করতে পারেনি, সপ্তাহখানিকও না। 2-4 দিন পরেই অসুস্থ, অসুধের পরপরই লুকিয়ে চলে যাওয়া। এরপরে একটা যে সমস্যাটা গৃহকর্মীর, যারা কাজের, ওরাও ঠিকমতো ওইখানে থাকতে পারে না, এবং বাড়িওয়ালা ব্যতীত ওইখানে ভাড়াটিয়াদের যে গেস্ট আসে, মেহমানগুলো আসে, তারাও একটা রাত থাকতে পারে, এরপরের দিন আর থাকতে পারে না। সেটাও তারাও খুব বিপদ, মানে ভয়ভীত পায়। তো এই বাড়ির এরকম সমস্যা নিয়ে এবার যা ঘটছিল গত সপ্তাহে, তো দারোয়ান ওনার পরিচিত খুব নিকটবর্তী লোক, উনি এই জন্যেই পরামর্শ দিয়ে রাখতে যে আপনাকে আমি রাখলাম, শুধু আমাকে বলতে হবে যে আপনি যদি চাকরি ছেড়ে চলে যান কেন যাবেন, এবং এই বাড়ির সমস্যাটা কোথায় আমাকে বলে যেতে হবে। যদিও নাও করেন, যদি আপনার দ্বারা সম্ভব না হয়, তাহলে কিন্তু আমাকে বলে যেতে হবে যে আপনি কেন আমার বাসাতে চাকরি করবেন না। এই জন্য উনি ওনার খুব কাছের একজন নিকটবর্তী আত্মীয়কে ওনার এটি চাকরিতে নেয়। তো ঘটনা হচ্ছে, গত সপ্তাহের শনিবার দিন উনি সকালে আসেন তার বাড়িতে চাকরিতে। রাত্রিবেলায় যে ঘটনাটা হয়, উনি বললেন যে আমি রাত 8টার দিকে 7 তালার উপরে যে ছাদ, সেই দরজাটা আমি তালাবদ্ধ করে দেই, এবং রাত 12টা 15 মিনিটে নিচের তলার মেইন দরজা যেটা, আমি ওটাও বন্ধ করে দেই, এবং আমি আমার ঘরের ভিতরে বসে খাওয়া দাওয়া শেষ করে রাত 1:30টা বাজে আমি যখন আর ঘুমোতে যাবে, সেও দেখে যে মনিটরের মধ্যে হঠাৎ করে তার চোখ গেছে যে বাড়ির ছাদের উপর যে দরজাটার দিকে তালা দেওয়া ছিল, সেটা নিজ নিজ থেকে খুলে যাচ্ছে, অটোমেটিক আপনি খুলতেছে। উনি তাকিয়ে রইল যে মনিটরটার দিকে, যে ছাদের গেটটা খুলতেছে কে, কিন্তু কোনো মানুষ সে দেখতেছে না, দরজাটা পুরো খুলে গেছে। তো উনি পরে ভাবলেন যে হয়তো মানুষ উঠে গেছিল, দরজা খুলে বন্ধ করা হয় নাই, তাহলে চাবি নিয়ে আমি যা বন্ধ করে দিয়ে আসে পড়ি। তো উনি হাতে চাবি নিলে এবং উনি দরজা বন্ধ করতে যাবেন, ছাদের দরজাটা, উনি বললেন যে আমি যখন উপরে উঠতেছি দোতলা থেকে, আমার শরীরটা কেমন ঝিমঝিম লাগতেছিল, মানে খুব ঠান্ডা ঠান্ডা ভয় ভয় লাগতেছিল, ফুলে যাচ্ছিল। তারপর আমি ভাবলাম যে না, দরজাটা কেউ হয়তো মানুষই খুলছে, অন্য কোনো কিছু না। তো উনি বলল যে আমি হাঁটতে হাঁটতে 5 তালা পর্যন্ত গেছি। এরপরই 5 তালাতে একটা ঘটনা যেটা হয়, ওনার বলে যে 3 তালা থেকে আমাকে ডাক দেওয়া হয়েছে, সুলতান নিচে নেমে আয়, উপরে যাস না। তখন উনি বলল যে আমি যে উকি দিয়ে দেখলাম যে আমাকে কে ডাকলো। বাড়িওয়ালার যিনি বাবা ছিলেন উনি তো মারা গেছেন, কিন্তু ঠিক ওনার মতো এরকম 3 তালাতে আমি উকি দিয়ে দেখি বাড়িওয়ালার বাবা নিচ থেকে নামতেছে, 3 তালা থেকে নিচের দিকে নামতেছে, আর আমাকে বলতেছে সুলতান নিচে নেমে আয়, উপরে যাস না। তা আমি তো অদ্ভুত হলাম যে বাড়িওয়ালার বাবা তো নেই, উনি নিচে কেন? আমি খুব তাড়াহুড়ো করে, উনি বলল যে আমি খুব তাড়াহুড়ো করে নিচে যাচ্ছি, কিন্তু যাওয়ার সময় আর ওনাকে দেখি নাই। পরবর্তীতে উনি বলল যে আমি আমার রুমে আসলাম, আমি আমার ঘরে এসে বসে দাঁড়ালাম, কিন্তু আমি দেখতেছি যেরকম যখন আমার রুমে এসে বসলাম, উপর থেকে 3-4 জন লোকের যে নিচে নামিয়ে আসতেছে খুব দ্রুতভাবে, এই হাঁটার শব্দ আমি পাচ্ছি, এবং হৈহুল্লোর কিছু কথাবার্তার চিল্লাতিল্লে আওয়াজ পাচ্ছি। তা আমি ভাবলাম যে উপর থেকে আবার এখন কে আসতেছে। তুনি ওনার রুমের দরজার সামনে দাঁড়ালো দেখার জন্য যে আসলে তো আমার কাছেই আসবে, যেহেতু দরজা আমারই খুলতে হবে। উনি অপেক্ষায় দাঁড়িয়ে থাকলো যে কে আসতেছে এরকম হুড়ুমুই করে। উনি বলল যে ওই মুহূর্ত থেকে আমার পেছনে দাঁড়িয়ে সেই বাড়িওয়ালার বাবা আমাকে বলতেছে, সুলতান আমার মা বেঁচে নেই, আমার মা মারা গেছে। উনি আর এই কথা শোনার সাথে সাথে বললেন যে আমি সেখানে কিছুক্ষণে, মানে অল্প কিছুক্ষণের জন্য, গণ্ডকণেকের জন্য আমি জ্ঞান হারিয়ে ফেলি, আমার জ্ঞান থাকে না। আবার আমি যখন উঠি তখন ফজরও এখনও হয়নি, 4টা 4:30 বাজে। বলে আমি শুধু ওই কথাটা, যে আমাকে যখন দেখলাম যে সিঁড়ি থেকে নিচে কেউ আসতেছে কথা বলতে বলতে, অনেকগুলো 3-4 বোন, আমি ওইখানে দাঁড়ানোতে আমার পেছন থেকে তার সিপ বাড়িওয়ালার বাবার মতোই দাঁড়িয়ে বলতেছে, সুলতান আমার মা মারা গেছে। ওই কথা শোনার পরে আমি যখন আবার উঠলাম ঠিক 4টা 4:30টার দিকে, উনি বলতেছে ওই একই রকমই সিঁড়ি থেকে নামার শব্দ, কিন্তু নামে না। উনি বলতেছে নামে না, কিন্তু শব্দ আমি দেখতেই আছে যে হ্যাঁ এরকম হাঁটার শব্দ। পরবর্তীতে উনি এরকম উপরে যে দেখবেন যে কি ঘটনাটা বলছেন, আমি উঠতে পারিনি, আমি অসুস্থ হয়ে পড়ি। পরবর্তীতে যখন উনি খুবই গুরুতর অসুস্থ, মানে অবস্থা খুবই খারাপের দিকে ভয়, তখন আমিও সেখানে যাই। তো সেই বাড়িটা পুরো আমি তা দেখি, খেয়াল করি। পর সেখানে একজন ভাড়াটিয়া ছিলেন 6 তালার উপরে ভাড়াটিয়া যে ছিলেন, খুব পুরাতন। উনি আমার কাছে এই কথাটা বা দারোয়ানের কথাটা, এই বাড়ির কথাটা আমাকে শেয়ার করলো, যে এই বাড়িতে 6 তালার উপরে যে বাড়িওয়ালার বাবা মারা গেছে, তার মা থাকতো। বাড়িওয়ালার বাবা প্রথম মারা যায়, কিন্তু ওনার মা ওনার ছেলের কাছে এরকম থাকতো, কিন্তু ওনার কোনো সেবা, কোনো কিছুই খেদমত ছিল না, অবহেলিত ছিল তার। এবং সে যে সকালে ফজরের আগে উনি মারা যান, তাদের কোনো খবর ছিল না। পৃথক যখন দুপুরবেলায় তাকে খাবার দেওয়ার জন্য যাওয়া হয়, তখন দেখে যে উনি ইন্তেকাল করেন। উনি ওই সময় দুপুরের পরে আর কি খবরটা পায় উনি দুনিয়াতে নেই।
তো ভাড়াটিয়া বলল যে ওনার দাদুর মানে ছেলেটার যে মুরব্বিটার বদ্দোয়ায় অভিশপ্ত পুরো বাড়িটা একেবারে ঝরানো, যার কারণে কেউই থাকতে পারে না ঠিকমতে এবং খুব ভয়াবহ লাগে সবার কাছে, খুব ভয়, বাড়িটা খুব ভার হয়ে থাকে। উনি বারবার বলতেছে বাড়িটা একটা অভিশপ্তের বাড়ি। কেন কেন একজন অভিভাবক হয়ে সে তখনও কারো সেবা পান নাই, ইন্তেকালের সময় উনি তাকে কাউকে কাছে পান নাই। যখন মারা গেছে খুব ভোরবেলায়, দুপুরবেলা সবাই জানতে পারে উনি দুনিয়াতে নেই। এই ভাইয়া ছিল ঘটনা। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়, যদি ভালো লাগে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আমি আসলে 2012 সাল থেকে ভূত এফএমের নিয়মিত একজন শ্রোতা। কানেক্টিভিটি না পাওয়ার ক্ষেত্রে কিংবা অসুস্থতা না থাকাকালীন সময়গুলোতেও আমি কোনো এপিসোড মিস করি নাই। আজকে আমি আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব, সেটা একটা শ্মশান কেন্দ্রিক। আমি ঘটনায় চলে যাচ্ছি। প্রথমে আমার পরিচয় দিয়ে নেই। আমি মোহাম্মদ আনিসুর রহমান। আমি বগুড়া জেলার সোনাতলা থানার কোনো একটি গ্রাম থেকে বলছি। সঙ্গত কারণে গ্রামের নামটা বলছি না। আমি আসলে ঢাকায় জব করি। বাড়িতে আসার পরে আমি একটা উদ্যোগ নিয়েছি। আমাদের গ্রামের যে ছেলেপেলে আছে তাদের সঙ্গে একত্রিত হয়ে বিভিন্ন ধরনের ভৌতিক গল্পগুলো কালেক্ট করতেছিলাম। এরই প্রেক্ষাপটে গতকালকে একজনের সাথে কথা শেয়ার হয় আমার, তার কাছ থেকে গল্পগুলো জানতে চাই। সেই ঘটনাই আপনাদেরকে বলবো। থ্যাংক ইউ। আমার ছোট ভাই রেজা, কারণ সে যদি আমাকে এই গল্পটা শেয়ার না করত তাহলে আমি আপনাদেরকে গল্পটা বলতে পারতাম না। চলে যাই ঘটনায়। আমাদের সোনাতলা থানায় পূর্ব দিকে 3 কিলোমিটার পূর্ব দিকে গেলে একটা বাঙালি নদী পাওয়া যায়, যেটা শাখা যমুনার শাখাটা এ পাশে আসছে এবং এটা মিলিত হয়ে গেছে যমুনা নদীর সাথে। মূলত এই বাঙালি নদীতেই আমরা আমাদের এখানে শ্মশান নামে পরিচিত, এটা মহাশ্মশান। এখানে বিভিন্ন ধরনের হিন্দু ধর্মীদের সৎকার করা হয় এখানে বিভিন্নভাবে পুড়িয়ে কিংবা মাটি দাফন করে অথবা নদীর পানিতে ভাসিয়ে সৎকার করা হয়। তেমনই একটি ঘটনা আজকে বলবো। ঘটনার সূত্রটা একটু আগে থেকে, সেজন্য বোঝার জন্য আগে থেকে আমি বলছি। আমাদের গ্রামের একটা ছেলে আছে, ছেলেটির বয়স 14 থেকে 15 বছর। সে একদিন নদীতে গোসল করতে যাবে। এখানে অধিকাংশ লোকজনই নদীতে গোসল করে ভর দুপুরবেলা সে গোসল করার জন্য নদীর দিকে যাচ্ছে। আমাদের বাড়ি থেকে 200 থেকে 300 মিটার দূরেই নদীটা, যার কারণে আমাদের গ্রাম থেকে অনেকে ওখানে নদীতে গিয়ে গোসল করতে যায়। যাই হোক, সে গোসল করার জন্য নদীর দিকে রওনা দিছে। দেওয়ার পর সময়টা ছিল একটু বর্ষাকালের মতো। নদীতে পানি ছিল, যার কারণে চরসমূহ পানি দ্বারা ভরে গিয়েছিল। সে নদীতে গোসল করার জন্য গেছে, যার পর সে নদীতে নামার পরে সে গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ তার সামনে একটি মাটির কলস ভেসে ওঠে। হঠাৎ যে কোনোভাবে যদি একটা কলস পানির ভেতরতে ভেসে উঠলে সবাই একটু ভয় ভাব করে। তখন সে ছেলেটি অনেক সাহসী ছিল। সে প্রথমে ভয় পেল না। ভয় পেল তখন যখন গায়েব একটা আওয়াজ আসা শুরু করল। তাকে বলতেছে যে তুই মাটির কলসিটা নিয়ে যা, তোর কিচ্ছু হবে না, তুই নিয়ে যা। সে বলতেছে আমি কেন মাটির কলসি নিতে যাব? এই কথাটা বলার পরপরই কলসির দুই পাশে দুটা ছোট বাচ্চা, 5-6 মাসের বাচ্চা ভেসে উঠছে। এটা দেখে তো সে ভীষণ ভয় পেয়ে যায়। কোনো কিছুর দিক বিবেচনা না করেই সে নদী থেকে সোজা বাড়ির দিকে একটা দৌড় দেয়। বাড়িতে এসে পরিবারের সঙ্গে সে কথাগুলো বলে যে আমার সঙ্গে এই ঘটনাগুলো ঘটছে। তো এলাকার মানুষ একটু ভয়ভীতি পেলে তো ঝাড়ফুঁক দিয়ে, মাধ্যমে পানি পড়ায়, ইটিসি দিয়ে থাকে। বাট সেদিন রাতে তার ভীষণ জ্বর আসে। জ্বর আসার পর বিভিন্ন কবিরাজ দেখার পর ওষুধপত্র খাওয়ার পর জ্বরটা ভালো হয়ে যায়। ঘটনাটি এখানে শেষ হলে ভালো হতে পারত, কারণ এর পরের ঘটনাটুকু সেম কেন্দ্রিক নিয়ে। আমি বলে রাখি যে শ্মশানটা যেটা আছে সেটা দিয়ে আমাদের যে নদীটা আছে, নদীর উত্তর পাশে একটা গ্রাম আছে। এই গ্রামের যদি যাতায়াত ব্যবস্থা বাজানঘাটে যদি যাইতে হয়, এই নদীর পাশ দিয়ে যাইতে হয়। নদীর পাশ বলতে নদীর যে কিনারা আছে, কিনারা দিয়ে বাজারে যেতে হয়। তাছাড়া অন্য কোনো ওয়ে নাই বাজারে যাওয়ার জন্য। তো এমন একদিন, আমি লোকটার নাম বলছি না, তিনি একজন মাস্টার মানুষ, শিক্ষকতা করেন। সেই লোকটা ওই গ্রাম থেকে বাজারে যাওয়ার জন্য আসতেছে নদীর পাড় ধরে, হেঁটে হেঁটে আসছে। আসার সময় দেখে, সময়টা ছিল তখন 3টা কি 4টা বাজবে, পড়ন্ত বিকাল। আসার সময় দেখে যে ওখানে একজন হিন্দু মানুষের সৎকার করা হচ্ছে, যেটাকে দাফন করানো হয়, দাফনের ব্যবস্থা তারা করতেছে। তো এটা দেখে সে বাজারে চলে যায়। বাজার থেকে যখন রাত অনুমানিক 8টা থেকে 9টা, এই সময় যখন বাজারের কাজকর্ম সেরে যখন সে বাড়ির পথে রওনা হয়, সেম রাস্তা দিয়ে তাকে যেতে হবে।
তো এখানে বলে রাখি যে এখানে যদি কোনো সৎকার করা হয়, এখানে একটা প্রচলিত প্রথা আছে যে সৎকার করার পরে ওখানে বসে তারা দই চিলা খেয়ে নেয় এখানে। তো এখানে অনেক সময় দই চিরা সৎকার করার পরে দই চিরা খাওয়ার পরে অনেকটা উদ্দিষ্ট অংশ থাকে, সেগুলো এখানে পড়ে থাকে। তো উনি আসার সময় উনি যেমন শ্মশানে নামছে, মানে রাস্তা থেকে শ্মশানের রাস্তা যে রাস্তা আছে এই রাস্তা যাওয়ার জন্য যখন নামছে, রাস্তা থেকে একটু সামনে গিয়ে একটা গাছের বাগান আছে। বাগানের ওখানে যাইতেই খাওয়ার যে একটা শব্দ হয় সেই শব্দটুকু সে অনুভব করতে পারছে। তো এখন সে ভাবতেছে যে হয়তোবা বিড়াল এই ধরনের, কিন্তু শব্দটা এতই বেশি ছিল যে তার কানে কানে আসে, খাওয়ার এত রাতে এখানে কে কি খাবে। তো তখন সেই তার নিজের হাতে যে টর্চ লাইট ছিল টর্চ লাইটটা জ্বালাইছে, জ্বালানোর সঙ্গে সে তার পায়ের দিকে ধরছে, দেখে যে যেই দই চিরাগুলো ছিল অদৃষ্ট, সেই দই চিরাগুলো দুইটা ছোট ছোট বাচ্চা বসে বসে খাচ্ছে। এত রাত, নীরব এলাকা, শ্মশান এলাকা, এই জায়গাটায় দুইটা বাচ্চা, ছোট ছোট বাচ্চা দেখলে যে কেউ ভয় হতে পারে। সে তাদের উদ্দেশ্যে বলল, দেখো বাবা, আমি কোনো অপরাধ করি নাই, তোমরা কে জিজ্ঞাসা করব না, আমি তোমাদের কোনো বিরক্ত করব না, আমার কোনো ক্ষতি করো না। এই কথাটা বলে সে নিজের জানা অজানা যত ধরনের দোয়া ছিল দোয়াগুলো সে জোগতে থাকে এবং সামনের দিকে হাঁটা নামা শুরু করে। কিছু দূর যাওয়ার পর আরেকটা বাগান আছে, সেই বাগানের ওখানে গিয়ে দেখে একটা মহিলা মানুষকে দেখতে পাই। এত রাতে মহিলা মানুষ এই শ্মশানঘাটে, মানে কল্পনাও করতে পারে না কেউ এত রাতে কেউ এখানে আসবে। তো সে তার কাছে অনেক কাকুতি মিনতি করে, অনেক কথা, এগুলোর কথা বলল যে আমি ওখানে দেখছি। সে নিজেও ভয় পাচ্ছিল, তাকে একটু বলল যে আমাকে একটু সাহায্য করেন, আমাকে একটু সামনে আগায় দিয়ে আসেন। তো মানুষটি কোনো কথা বলল না, মহিলা মানুষটি কোনো কথা বলল না, বলে সে আগে আগে যাচ্ছে, মাস্টার আগে আগে যাচ্ছে, পিছে পিছে মহিলা মানুষটি যাচ্ছে। যাওয়ার পরে আমাদের এলাকার যে সীমানার যে রাস্তাটা আছে, প্রায় বাজারে যাওয়ার রাস্তা থেকে প্রায় ৩০০-৪০০ মিটার সামনেই ওই রাস্তাটা শেষ হয়ে গেছে, আমাদের গ্রামের রাস্তা শেষ হয়ে গেছে। ওই রাস্তাটা যখন ক্রস করছে তখনই দেখে, পিছনে তাকাই দেখে ওই বৌমা নাই। তো সেদিন সে ভালোভাবে চলে গেল। চলে যাওয়ার পরে এই কথাটার বাড়িতে কাউকে শেয়ার করে নাই, কিছু বলে নাই। এরও কয়েকদিন পর আবার সেম রাতে, আবার রাতের বেলা ঠিক ওই অবস্থা, আগের যে ঘটনা ঘটছিল সেই অবস্থা। এবার তারা আর খাওয়া দাওয়া করছে না, তারা খেলাধুলা করতেছে। দুইটা বাচ্চা, দুইটা সেম জায়গায় সেম পয়েন্টেই তারা খেলাধুলা করতেছে। তো সেদিনের মতো সে আজকেও বলল যে আমি কোনো ক্ষতি করব না, আমার কোনো ক্ষতি করো না, অনুরোধ বিরোধ করে সে সেখান থেকে চলে গেল। বলে সে এবার সামনে অগ্রসর হলো। ঠিক যেই জায়গা থেকে মহিলা মানুষকে দেখা গেছে, যেই জায়গা থেকে মুরগিগুলো দেখা গেছে, ঠিক সেই জায়গায় একটা ঘোড়া দেখতে পেল। ঘোড়াটা এমন করতেছে যে সেখান থেকে সে দৌড়ে পুরো চরটা, যে চর আছে চরের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে, এবং আমাদের গ্রামের যে শেষ মাথায় যে রাস্তাটা আছে রাস্তাটা ঢুইকে আমাদের পুরো গ্রাম সে দৌড়ে বেড়াচ্ছে। সে এভাবে দেখতে পাচ্ছে, এত স্পিডে দৌড়াচ্ছে যে সে যে কথা বলল তাতে ওখানে প্রায় ৫-৭ মিনিট সে ছিল। এই ৫-৭ মিনিটের মধ্যে সে গণনা করছে ৪২টা চক্কর সে দৌড় দিছে। আমি বলে রাখি রাসেল ভাই, যদি আমরা সাধারণ মানুষ যদি এই গ্রামটা যদি ৪২টা চক্কর দেই, একবার যদি দৌড়ে যদি সেম জায়গাতে আসতে চাই, তাহলে কমসে কম ৫ মিনিট সময় লাগবে, সর্বনিম্ন হলেও ৫ মিনিট সময় লাগবে। তো সেখানে ৪২টা চক্কর ৫ থেকে ৭ মিনিটের মধ্যে, তাও আবার একটা ঘোড়া। মানে কিছু বলার নাই রাসেল ভাই, এটা মানে যেভাবে দৌড়াচ্ছে এত অল্প সময়ের মধ্যে ৪২ বার। তো যাই হোক, সে একটু ভয় পেয়ে যায় এবং সে ওই রাস্তাটা, গ্রামের সে রাস্তা যখন ক্রস করে তখন সে নিরাপদে বাড়িতে চলে যায়। তো এই ঘটনা যখন বারবার তার সাথে ঘটতে যাচ্ছে তখন সে গ্রামের লোকজনের সঙ্গে শেয়ার করতে যাচ্ছে। তো এই জিনিসগুলো আমি ওখানে দেখতেছি। তো এটা শেয়ার করার পরে আরও আমাদের গ্রামের ৩-৪ জন লোকজন ছিল, তারাও বলতেছে না আমার সঙ্গে এই ঘটনা ঘটেছে, আমরা এই ধরনের জিনিসগুলো দেখছি, একদিন আমরা নিজেরাও দেখছি যে ঘোড়াটা দৌড়ায়। তো এইটা আসলে কি ছিল এখনও অজানা, কারণ এই শ্মশানকেন্দ্রিক ঘটনা অনেক ঘটনা আছে। আমরা এখন যেখানে বসে যে রেকর্ডটা করছি এটা একটা হন্টেড প্লেস। আমার সঙ্গে ২-৩ জন আছে, আমি যার কাছ থেকে গল্পটা আমি শুনছি সেও এখানে আছে। তো এই ছিল আমার ঘটনা। রাসেল ভাই, ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়, যদি ভালো লাগে সাথে থাকবেন। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি রিপন, আমি এসেছি আদিতমারি লালমনিরহাট থেকে। রাসেল ভাই, আজকে যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব এটা আমার একটা শোনা ঘটনা। এই ঘটনাটা আমাকে শেয়ার করেছেন আমার একটা কলিগ, তার নাম হচ্ছে শোয়েব, এবং এই শোয়েবেরই হচ্ছে এলাকার একটা ছোট ভাইয়ের ঘটনা। তো আমি চেষ্টা করব শোয়েবের এলাকার ছোট ভাইয়ের মতো করে ঘটনাটা শেয়ার করার। তো শোয়েবের বাসা হচ্ছে বগুড়ায়। বগুড়ার কোন গ্রামে এটা বলা নিষেধ আছে। তো শোয়েব ভাই এবং শোয়েবের ছোট ভাইয়ের যে ঘটনাটা আমি আজকে আপনাকে শেয়ার করব। তো ঘটনাটা হচ্ছে বগুড়ার একটা ঘটনা, শোয়েবের বাসাও বগুড়ায়। তো ঘটনাটা শুরু হয় এই একটা শহরের নাম হলো জলের তলা এলাকা, একটা জায়গার নাম সেখানকার বগুড়ার।
তো সেখানে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন আকাশ। তো অফিসের কাজে ওকে প্রায়ই রাত করে ফিরতে হতো। সেই সময় আসলে যেই সময়টা ঘটনাটা ঘটেছিল এটা আজ থেকে প্রায় 15 বছর আগের ঘটনা। সেই সময় বগুড়া শহরের সাতমাথার কাছে একটা পুরনো ম্যাসে থাকতো সে। তো ম্যাসটা ছিল অনেক পুরনো, একটা দোতলা বাড়ি, যেটাতে দেয়ালগুলো ছিল নোনাধলা আর ছাদের কোণা সারাক্ষণ কবুতরের ডাক শোনা যেত। এই ধরনের একটা ম্যাস ছিল। তো ঘটনার দিন ছিল সেদিন বৃহস্পতিবার, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তো রাসেল ভাই, আপনি হয়তো জানবেন যে বৃষ্টির সময় আসলে বগুড়ার আবহাওয়া একটু অন্যরকম থাকে, সেই সময় খুবই ভারী ভারী লাগে। তো সেই দিন হলো আকাশ ভাই ফিরছিল বনানী মোড় থেকে, তখন রাতটা 10:30। সেই সময় রিক্সা পাওয়া খুবই মুশকিল, বিশেষ করে 11টার পরে রিক্সা কোনোভাবেই যায় না এই জায়গাটায়। তো কোনো মতে একটা রিক্সা নিয়ে তিনি যখন জলেশ্বরতলার ভিতরে রাস্তা দিয়ে আসতেছে, হঠাৎ দেখল রাস্তার লাইটগুলো মিটমিট করে জ্বলতেছে। কিন্তু অন্যদিন তো এই লাইটগুলো মিট করে জ্বলে না, এগুলো যেহেতু নতুন লাইট লাগানো হয়েছিল, সবসময় সুন্দরভাবে রাস্তাগুলোতে লাইটগুলো ফোকাস করে। কিন্তু সেই দিন কেন জানি রিক্সা পাওয়া যাচ্ছিল না, এক। দ্বিতীয়ত লাইটগুলো খুবই ক্ষীণভাবে জ্বলতেছে, মানে আলোই নেই। তো আকাশ ভাই ভাবতেছিলেন যে এটা হয়তো স্বাভাবিক, তিনি কোনো কিছু মনে করেননি। তো রাসেল ভাই, আকাশ যখন খেয়াল করল রাস্তার দুই পাশে থাকা পুরনো আম গাছগুলো যেন একটা নিস্তব্ধ হয়ে আছে, অথচ একটু আবহাওয়া বৃষ্টির দিন বাতাস থাকে, সেখানে সেই গাছগুলো মনে হয় কোনো পাতাই নড়তেছে না। সেই সাথে পাতা নড়তেছে না ঠিকই, কিন্তু বাতাস আছে, এবং বাতাসের সাথে একটা তীব্র পচা গন্ধ ভেসে আসতেছে, ঠিক যেন কোনো কিছুর কোনো কিছু একটা মরে গিয়েছে, এই ধরনের কোনো কিছু থেকে গন্ধ আসতেছে। তো রিক্সাচালক হঠাৎ করে থেমে গেল এবং আকাশ জিজ্ঞেস করল, বাবা থামলেন কেন? তো রিক্সাচালক কোনো কথা বলছিল না, সে শুধু সামনের দিকে তাকিয়ে কাঁপছে। আকাশ দেখল সামনের রাস্তার মাঝখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়ে দেখে তো অবাক যে এইখানে এত রাতে আবার মেয়ে কোত্থেকে আসবে। তো আকাশ খেয়াল করল যে সাদা শাড়ি পরার সেই মেয়েটি পরেছিল একটা সাধারণ ফ্লাওয়ার কামিজ, এবং কিন্তু চুলগুলো অস্বাভাবিক লম্বা আর ভেজা। এখানে তিনি বলেছেন যে সাদা শাড়ি পরা ছিল, কিন্তু পরবর্তীতে যখন আকাশ ভাই খেয়াল করেন ভালো করে যে না, তার হলো সালোয়ার কামিজ, আসলে সেই সালোয়ার কামিজটা তার কাছে সাদা শাড়ি পর্যন্ত মনে হয়েছিল। আসলে সালোয়ার কামিজটার রং ছিল সাদা। তো সাদা কালারের একটা দেখে যে একটা সুন্দর একটা মেয়ে সালোয়ার কামিজ পরে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, কিন্তু ওর চুলগুলো অস্বাভাবিক লম্বা আর ভেজা ছিল। সে স্পষ্ট মনে হচ্ছিল যে সে বৃষ্টিতে কোথা থেকে ভিজে এসেছে, এবং তার চুলগুলো মাটি পর্যন্ত এত লম্বা, এবং সেখান থেকে বোঝা যাচ্ছে যে সে মেয়েটার চুলগুলো ভেজা। তো কিন্তু মেয়েটা নিচু স্বরে কাঁদতেছিল। আকাশ ভাবল যে হয়তো মেয়েটা কোনো বিপদে পড়েছে, এবং এই জন্য হয়তোবা এখানে সে পথ ভুলে গিয়েছে, যার কারণে হয়তো কান্না করেছে। কিন্তু আকাশ আসলে ওই ধরনের কোনো ভৌতিক বা কোনো কিছু এখনও অবজার্ভ করে নাই। তো রিক্সাচালক জিনিসটা হয়তো বুঝতে পেরেছিলেন, যার কারণে তিনি দাঁড়িয়েছিলেন এবং সেটা দেখে ভয় পাচ্ছিলেন। কিন্তু আকাশ কোনোভাবেই ভয় পায় নাই, বরং তিনি ভাবলেন যে হয়তো মেয়েটা কোনো বিপদে পড়েছে, তাকে সাহায্য করা দরকার। তো আকাশ ভাই যখন মেয়েটার কাছে গেলেন এবং যখন তার থেকে মাত্র 5 হাত দূরে, তখন আকাশ ভাই দেখল মেয়েটার পায়ের পাতাগুলো পিছনের দিকে ঘোরানো। সচরাচর আমাদের দেখা যায় যে পাগুলো তো সামনে, কিন্তু যখন তিনি সেই মেয়েটার দিকে গিয়ে দেখলেন, কোনোভাবেই সরাসরি একটা মেয়ের দিকে তো চোখে চোখ তাকানো যায় না, কিন্তু যখনই তিনি পায়ের দিকে দেখলেন, তিনি দেখলেন তার পাটা উল্টা দিকে ঘোরানো। তো এটা দেখে তো তিনি খুবই অবাক হলেন, এবং কিন্তু বুঝতে পারলেন না যে এটা কীভাবে সম্ভব। আর সবথেকে ভয়ের বিষয় হচ্ছে যে আমরা হলেও কোনো স্ট্রিট লাইটের সামনে বা কোথাও দাঁড়ালে আমাদের একটা কিন্তু ছায়া পড়ে, কিন্তু আকাশ ভাইয়ের ছায়া স্পষ্ট তার পাশে দেখা যাচ্ছে, কিন্তু সেই মেয়েটার কোনো ছায়া নেই, কোনো প্রতিচ্ছবি বা কোনো কিছুই মাটির মধ্যে নেই। এটা দেখে তো আকাশ ভাই বুঝতে পারলেন যে এটা অন্য কিছু, এবং এটা দেখে তিনি খুবই ভয় পেলেন। এবং পরবর্তীতে সেই মেয়েটা আকাশ ভাই দেখে, একটু আগে যে মেয়েটা কান্না করতেছিল, সেই মেয়েটা এখন মুচকি মুচকি হাসতেছে, একটা ভয়ঙ্কর রূপে ফিরে আসতেছে। তো এটা দেখে আকাশ খুবই ভয় পেয়েছেন, এবং তিনি চিন্তা করলেন যে এখানে থাকা নিরাপদ নাই, অবশ্যই তাকে এখান থেকে পালানো উচিত। এবং যখন তিনি পিছনে ফিরে রিক্সায় উঠতে যাবেন, সেই রিক্সাওয়ালা দেখেন যে রিক্সাওয়ালা সেখানে নেই, এবং সেই রিক্সাটা একা দাঁড়িয়ে আছে, কিন্তু রিক্সা চালক নেই। তো এটা দেখে তো রাসেল ভাই কি বলবো, আকাশ ভাই তো প্রচুর ভয় পেলেন, এবং আকাশ ভাই দৌড় শুরু করলেন। তো ও যখন সাতমার দিকে দৌড়াচ্ছেন এবং অনুভব করলেন যে পিছন থেকে কেউ ওর নাম ধরে ডাকতেছে, আকাশ, আকাশ। তো সেই ডাকটা ছিল একদম ওর মায়ের, একদম হুবহু মায়ের গলার মতো। ও ভাবল বগুড়া শহরে ওর মা আসবে কোত্থেকে, মা তো থাকে গ্রামে, কিন্তু ওইটা বুঝতে পেরে থামল না। তো আকাশ ভাই যখন ম্যাসে পৌঁছালো এবং ও যখন নিজের ঘরের তালা খুলছে, দেখল ওর রুমমেট সজল ভেতরে বসে আছে। সজল ওকে দেখে হাসল,
কিন্তু সেই হাসিটা কেমন যেন অদ্ভুত। তো আকাশ ভাই এখানে চিন্তা করল যে আমার রুমের তালা মারা, অথচ সজল ভিতরে কিভাবে ঢুকল। এবং তাছাড়া হলো সেই মেয়েটা যেভাবে অদ্ভুতভাবে হাসি দিয়েছিল, যে মেয়েটার কারণে সে দৌড়ে বাসায় মেসে চলে আসছে, এবং এই যে সেই মেয়েটা যেভাবে হাসি দিয়েছিল হুবহু সজলের হাসি একই রকম। সজল বলল যে এত রাতে ফিরলি মানে? একটা কোয়েশ্চেনগত প্রশ্ন করল সজল। যা বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, এই ধরনের একটা কথা বলল সজল। তো আকাশ বাথরুমে ঢুকে আয়নায় নিজের মুখ দেখতে গিয়ে দেখল আয়নার পিছনে ঠিক সজল দাঁড়িয়ে আছে, কিন্তু সজলের হাতগুলো নিজের গলার চারিদিকে পেঁচানো। তো হঠাৎ সজল নিজেকে নিজে শ্বাসরুদ্ধ করে মারার চেষ্টা করছে, আর চোখগুলো দিয়ে রক্ত গড়িয়ে পড়তেছে। দেখল যে সজল এটা দেখে কি করবে বুঝতে পারতেছিল না। পরে এসে খুবই ভয় পায় এবং প্রচুর উদ্যম পরিমাণ একটা চিৎকার দেয়, এবং চিৎকার দিয়ে সে বাথরুম থেকে বেরিয়ে এসে দেখে যে আসলে রুমে কেউ নেই। এবং সজল তো ওই রাতে গ্রামের বাড়ি গিয়েছিল, এবং সজল জানিয়েছিল সে কয়েকদিন থাকবে। তো আকাশ বুঝতে পারতেছিল না তার সাথে এগুলো কি হচ্ছে। তো পরের দিন সকালে আকাশ জানতে পারল ওই মেসে বাথরুমে কয়েক বছর আগে এক যুবক গলায় ফাঁস দিয়ে নাকি আত্মহত্যা করেছিল। এখানে আসলে কিভাবে আত্মহত্যা করেছিল সেটা আকাশ ভাই বলেনি, আসলে বাথরুমে কিভাবে আত্মহত্যা করা যায়। যাই হোক, হয়তোবা ছুরি দিয়ে বা অন্য কিছু দিয়ে করেছিল। তো এর পরবর্তী থেকে এই মেসে নাকি এই ওয়াশরুমে যখন বাসায় কেউ থাকে না বা মেসে কেউ থাকে না, এককভাবে যখন কেউ থাকে, তখন নাকি এই ধরনের ঘটনা ঘটে। আর রাসেল ভাই, আকাশ ভাই আমাকে জানিয়েছে যে ওই মেয়েটা নাকি তার পিছু নিয়েছিল, এবং সেটা ছিল একটা জিন। তো পরবর্তীতে আকাশ ভাই এই মেয়েটার জন্য শান্তিমতন ঘুমাতে পারত না। যখনই উনি ঘুমাতেন তিনি বিভিন্নভাবে অনেক খারাপ স্বপ্ন দেখতেন। তো এক পর্যায়ে তিনি বাসায় চলে যান। বাসায় যাওয়ার পরও তিনি দেখেন যে বাসায় এই ঘুমের সমস্যাটা ঠিক হচ্ছে না। দিনের বেলা সবকিছু স্বাভাবিক, কিন্তু রাতের বেলা তিনি কোনোভাবেই ঘুমাতে পারতেছেন না। রাতের মধ্যে ঘুমাইলে মনে হয় যে তিনি কোথায় জানি যাচ্ছেন, এবং তাকে বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে। তো পরবর্তীতে এই ঘটনা তাদের আকাশ ভাই তার বাবা মাকে শেয়ার করে, এবং শেয়ার করার পর পরবর্তীতে আকাশ ভাইয়ের বাবা মা একটা হুজুরকে নিয়ে আসেন। তো হুজুর আসার পর যখন হলো আকাশ ভাইয়ের উপর আর কি পরীক্ষা করেন, তখন দেখেন যে হ্যাঁ, তার উপর একটা জিন ভর করেছে, এবং সেই জিনটার সাথে সেই হুজুরটা কথা বলেন। পরবর্তীতে সেই মেয়েটা জানায় যে আসলে আকাশকে তার পছন্দ হয়েছে, যার কারণে তার পিছু নিয়েছে বা তার সাথে থাকতে চায় এই ধরনের। তো পরবর্তীতে সেই হুজুর বলেছে যে না, এটা সম্ভব না, তুমি চলে যাও, না হলে আমি তোমাকে বন্দী করব। তো পরবর্তীতে সেই মেয়েটা আর কি, সেই মেয়ে জিনটি চলে যায়। তো পরবর্তীতে সেই হুজুর আকাশ ভাইকে তাবিজ দিয়ে দেয় কিছুদিন পড়ার জন্য। এর পরবর্তীতে আকাশ ভাই একদম সুস্থ। আমাকে শোয়েব জানিয়েছে যে এখনও নাকি ওই মেয়েটা, যে মেয়ে জিন নাকি ওই আকাশ ভাইকে এখনও পর্যন্ত তার পিছনে আছে, বলতে ওইভাবে ডিস্টার্ব করে না, মাঝে মাঝে নাকি তার উপর তাকে দেখা দেয় বা তার সাথে কথা বলার চেষ্টা করে। তো কোনো সমস্যা করে না আর কি। এখন আকাশ ভাইও ভালো আছে। তো এই ছিল ঘটনা। রাসেল ভাই শোয়েব আমাকে যেভাবে ঘটনাটা পাঠিয়েছে, আমি চেষ্টা করেছি ঘটনাটা বলার। আমি আসলে স্টোরি তেলে এসে আমি চেষ্টা করেছি ঘটনাটা সুন্দরভাবে বলার। যদি ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আফনান ভাই সেকেন্ড ঘটনার জন্য অনেকে অপেক্ষা করছেন। এখন যে ঘটনাটি প্লে করব সেটি হচ্ছে আফনান ভাইয়ের শেয়ার করা একটি ঘটনা। আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। তো আমি প্লে করব সেই ঘটনাটি, এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। উনার নাম সৈকত খান। উনার বাড়ি মাদারীপুর জেলার ডাসার উপজেলার পাথরিয়ার পাওয়ার গ্রামে। উনি বর্তমানে সৌদি আরবে রয়েছেন। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটি উনি শুনেছিলেন 2018 সালের দিকে। উনার কাকা, যার নাম জয়নাল হোসেন খান, তার কাছ থেকে এই ঘটনাটি শুনেছিলেন। তো ওই সময় মানে 2018 সালের দিকে যখন বিদ্যুৎ চলে যেত গ্রামে, বিশেষ করে সন্ধ্যার পর, তখন আশেপাশের বাড়ির যে বাচ্চা-কাচ্চারা, এই বাচ্চা-কাচ্চাগুলো চলে আসত কাকার কাছে। কাকাও বাচ্চা-কাচ্চাদেরকে খুব ভালোবাসতেন। কাকার কিন্তু অসময়ে অনেক বয়স হয়ে গিয়েছিল। বাচ্চা-কাচ্চারা এসে কি করত, কাকার হাত পা মেসেজ করে দিত আর বলতো যে কাকা, কেউ বলতো কাকা, কেউ বলতো দাদু, গল্প শোনাও না। কাকাও মজার সমস্ত গল্প শোনাতেন। বাচ্চাদের কাছে এই গল্পগুলো খুবই ভালো লাগত। মাঝে মাঝে উনি ভূতের গল্প বলতেন। তো এমনি একটি ভূতের ঘটনা উনি শেয়ার করেন। আর এই ঘটনাটি মূলত এই সৈকত ভাই শুনেছিলেন তার মুখে 2018 সালের দিকে। তবে ঘটনাটি কিন্তু ঘটেছিল 1965 সালের দিকে। কাকার নিজের সাথেই ঘটে যাওয়া ঘটনা। তো ওই সময় কাকা পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি করতেন। সেনাবাহিনীর যারা বাবরচি রয়েছেন, উনি এই কাজটা করতেন। উনি ছুটিতে বাড়িতে এসেছেন। তখন উনার স্ত্রী 3 কি 4 মাসের অন্তঃসত্ত্বা। কাকার মনে আছে ওই বারটা ছিল সোমবার। তো বাড়িতে আসার পর কোনো এক কারণে কাকির সাথে খুব ঝগড়াঝাটি হয়। কাকি কি করেছেন, রাগ করে ওই দিনই বাবার বাড়িতে চলে গেছেন।
বলে রাখা ভালো, এই যে সৈকত খান ভাইদের বাড়ি হচ্ছে পাথরিয়ার পাড়, আর ওই কাকির যে বাবার বাড়ি সেই গ্রামের নাম হচ্ছে মাইজপাড়া। মধ্যবর্তী দূরত্ব 5 কি 6 কিলোমিটার। তো কাকা দিনের বেলাতে এই বিষয়টা নিয়ে আর মাথা ঘামান নাই। তো সন্ধ্যার দিকে গোয়ালে গরু বেঁধে রেখে বাজারের দিকে যাওয়া শুরু করছেন। তখন ওনার বাবা মানে কাকার বাবা মানে দাদু, উনি কাকাকে ডাক দিয়ে বলছেন যে, এই জয়নাল, বউয়ের সাথে যে ঝগড়া করলি, মেয়েটা যে গেল এই অবস্থায় যে একা একা গেল, কাজটা কি ঠিক হইল? তুই আটকাইতে পারলি না? যা, বৌমারে নিয়ে আয়, আর দেখ ঠিকঠাক মতো বাড়িতে পৌঁছাতে পারল কিনা। এতক্ষণে তো তোর একবার খোঁজখবর নেওয়া উচিত ছিল, তুই এতক্ষণ বাড়িতে বসে থাকলি কেন? কাকা বলছেন যে, এই যে গোয়ালে গরু টরু তো বাঁধব, তারপর চিন্তা করছি যাব, এরকম কথা বলছেন। তো দাদুর বকাবকি খেয়ে তাড়াতাড়ি করে চাচিকে আনার জন্য উনি রওনা দিয়েছেন। উনি মোটামুটি যখন রওনা দিয়েছেন, মানে বাসা থেকে বের হয়েছেন, তখন এশার আজান দিয়ে দিয়েছে। তো উনি এশার নামাজটা পড়ে কিছু ফলমূল কিনে রওনা দিয়েছেন। তখন বৃষ্টির সময় চারদিকে পানি থই থই করছে, ইটের রাস্তা ধরে এগোতে থাকেন উনি। আর উনার কাছে বিড়ি ছিল আর একটা ম্যাচ বক্স ছিল আর কি। তো যাওয়ার পথে দেলোয়ার নামের একজন ব্যক্তির সাথে তার দেখা হয়। এই দেলোয়ার নামক ব্যক্তিটা উনি ভ্যাসাল দিয়ে মাছ ধরতেন। ভ্যাসাল হচ্ছে বাঁশ এবং জাল দিয়ে তৈরি এক বড় ধরনের মাছ ধরার জাল, যেটা সাধারণত প্রবাহমান পানির উপরে এটা পাতা থাকে। বাঁশ গেড়ে গেড়ে এই জালটা বাঁধা হয়। মাছ যখন আগাতে থাকে, কোনো একটা পর্যায়ে ওই বাঁশের এক মাথায় যদি চাপ দেওয়া হয়, অন্য মাথা উপর দিকে উঠে যায়। তখন এর ভেতরে থাকা মাছগুলো আটকে যায়। তো এভাবেই ভ্যাসাল দিয়ে কিন্তু মাছ ধরা হয়, যেটা এখনও কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যায়। অনেকটা যদিও কমে গেছে, তবে এখনও কিন্তু এটা রয়েছে। গ্রাম এলাকায় ভ্যাসাল দিয়ে মাছ ধরার যে পদ্ধতি, সেটা এখনও মাঝে মাঝে দেখা যায় আর কি। তো উনি এভাবে মাছ ধরতেন, মানে দেলোয়ার কাকা উনি এভাবে মাছ ধরতেন। তো উনি তো মাছ ধরার জন্য বসে আছে। এদিকে রাস্তা দিয়ে যখন যাচ্ছেন জয়নাল কাকা, তো জয়নাল কাকা যাওয়ার সময় দেলোয়ার কাকাকে দেখে। জয়নাল কাকা বলছেন যে, কেমন আছেন? তখন দেলোয়ার কাকা উত্তর দেন, এই কে রে সে? তখন কাকা বলছেন যে, আমি জয়নাল। তখন দেলোয়ার কাকা বলছেন যে, তুই বাবা এই সময় কই যাও? কাকা উত্তর দিয়েছেন যে, শ্বশুরবাড়ি। দেলোয়ার কাকা আবার বলছেন যে, সময় পেলে না বেটা, এই রাত্রে তো আর শ্বশুরবাড়িতে যাইতে হবে। যাই হোক, সাবধানে যাও আর তাড়াতাড়ি যাই। কাকা তখন ঠিকঠাকভাবে শ্বশুরবাড়িতে পৌঁছেও গেলেন, গিয়ে খাওয়া দাওয়া শেষ করলেন। তো কাকা দেখলেন যে কাকি ঠিকঠাক মতো পৌঁছেছেন। কাকার ওপর খুব রাগ। তো একটা পর্যায়ে তার রাগ ভাঙিয়ে বাড়িতে নিয়ে আসবেন, ওই রাত্রি নিয়ে আসবেন। তখন তার শ্বশুরবাড়ির লোকজন বলছে যে, তোমার কি মাথা খারাপ হইছে নাকি? জামাই, তুমি এই রাতের বেলা নিজে যাচ্ছ, এই গর্ভবতী মেয়েটাকে নিয়ে এই রাতের বেলা তুমি যাবা? এটা কি ঠিক হবে? তুমি যাও, ওকে সকালবেলা আমরা পৌঁছে দিয়ে আসবো, এত রাতের বেলা ওকে নিয়ে যাওয়ার দরকার নাই। তো ওনাকে ফাঁকার কথা বলছিলেন, কিন্তু কাকা থাকতে চান না। কেন থাকতে চান না? কাকা বলেছেন যে, গোয়ালে তো গরু বাঁধা, গরু চোরের পরিমাণটা বেড়ে গেছে। আমি যদি রাতের বেলা বাড়িতে না যাই, গরু টরু চুরি হয়ে যেতে পারে। এজন্য আমাকে যাইতেই হবে। কোনোভাবেই রাত্রেবেলা এখানে থাকা যাবে না। এখন কাকিকেও এই অবস্থায় নিয়ে আসা সম্ভব হচ্ছে না। কি আর করা? কাকাকে যখন নিষেধ করা হলো, কাকা শুনবেনই না। গরু চোরের কথা বলে উনি রওনা দিয়ে দেন। কাকাও কিন্তু খুব সাহসী একজন মানুষ। যেহেতু সেনাবাহিনীতে চাকরি করতেন, ভয়টোর একটু কমই তার। তো উনি যখন রওনা দিয়েছেন, তখন রাত 11টার মতো বাজে আর কি। তো ১৯৬৫ সালে রাত 11টা মানে কিন্তু অনেক রাত, বুঝতেই পারছেন প্রিয় লিসনার্স। তো উনি ১ কি ১.৫ কিলোমিটার রাস্তা এসেছেন। তখন শ্বশুরবাড়ির লোকজন কিন্তু তাকে ১-১.৫ কিলোমিটার রাস্তা এগিয়ে দিয়েছেন। এরপর কাকা আস্তে আস্তে খালের পাশের ইটের রাস্তা ধরে বাড়ির দিকে এগোতে থাকেন। ওই সময় কাকা অনুভব করেন কে যেন তার পেছন পেছন আসছে। কাকা পেছন দিকে তাকিয়ে দেখেন, না, কিছুই নাই। কাকার কিন্তু একটা টর্চ লাইট ছিল। ওই সময় ব্যাটারির যে টর্চ লাইটগুলো ছিল, সেগুলো ছিল। তবে ব্যাটারির চার্জও অনেকটাই কমে এসেছে, যার কারণে লাইটের আলোও কমে এসেছে। উনি আবার হাঁটা শুরু করেছেন বাড়ির দিকে। আবার শব্দ পায় যে পেছনে কে যেন হাঁটছে। কাকা তখন সাহস করে বলতে থাকেন, এ বেটা, সাহস থাকলে পেছন পেছন না হেঁটে সামনে আয়, সামনে আয়। যখনই এটা বলেছে, তখনই কাকা শব্দ পায় কে যেন পানির ভিতরে লাফ দিল। অনেক সময় বড় ব্যাঙ পানির মধ্যে লাফ দিলে কিন্তু এক ধরনের শব্দ হয়, অথবা দেখা যাচ্ছে যে বড় আকৃতির গুই সাপ পানির মধ্যে কিন্তু লাফ দেয়, তখনও শব্দ হয়। কিন্তু মনে হলো যে না, এটা ব্যাঙও না, গুই সাপও না, এটা বড় আকৃতির কিছু, যেটা মানুষ থেকেও অনেক বড়। অনেক বড় বলতে, মানুষ থেকে স্বাভাবিক মানুষের যে উচ্চতা হয়, তার থেকেও বেশ কিছুটা বড় কোনো কিছু যদি পানির উপর ধবাস করে পড়ে, ওই রকম শব্দ উনি পেলেন। তখন কাকা আরও একটা জিনিস দেখেন যে এই যে পাশের খাল, এই খাল দিয়ে সাঁতরে সাঁতরে কি যেন একটা জিনিস আসছে। কাকা হাঁটে, ওই জিনিসটাও আগায়। কাকা দাঁড়িয়ে যায়, ওই জিনিসটাও দাঁড়িয়ে যায়। কিন্তু ওই জিনিসটা যে কি, এটা বোঝা যাচ্ছে না। কাকা টর্চ লাইট মেরেছেন, কারণ টর্চ লাইটের আলো তো কমে গেছে। ওটা আসলে কি বোঝা যাচ্ছে না, খালি মনে হচ্ছে ওটা মানুষের মাথা টাইপের কিছু একটা হবে আর কি, এতটুকুই বোঝা যায়। এছাড়া আর কিছু বোঝা যায় না। তো কাকার কাছে যে বিড়িগুলা ছিল, উনি তো একটার পর একটা ধরাচ্ছেন, বিড়িও শেষ হয়ে যাচ্ছে, আর কাকা ঘেমে যাচ্ছে, কারণ ওনার মধ্যে কিন্তু ভয় কাজ করছিল।
এদিকে কাকা আসতে 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 ওই যে দেলোয়ার কাকা যিনি ভেসা মাছ ধরেন তার কাছ পর্যন্ত চলে এসেছে। তো ইতোমধ্যে কিন্তু ওই যে জিনিসটা সাঁতরে সাঁতরে তার সাথে আসছিল, ওই দেলোয়ার কাকার পর্যন্ত আসার আগেই ওই জিনিসটা আর থাকে না, ভ্যানিশ হয়ে যায় বা কোথায় যেন চলে যায়। তো দেলোয়ার কাকার কাছাকাছি আসতেই জনাল কাকা দূর থেকে ডাক দিছেন, কাকা, ও কাকা, কাকা আছেন নাকি নাকি চলে গেছেন? দেলোয়ার কাকা ভেতর থেকে বলছে, আরে আছি রে, আছি। তুই আবার এত রাত্রে আসলি কেন? রাত্রে থেকে গেলে কি হইতো রে? এত রাতের বেলা কেউ আসে নাকি? তো এই কথা বলতে বলতে জনাল কাকা তো দেলোয়ার কাকার দিকে এগিয়ে গেছেন। ইতোমধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। স্বাভাবিক হয়ে যায় বলতে এতক্ষণ যে ভয়টা পাচ্ছিলেন জনাল কাকা, উনি অনেকটাই স্বাভাবিক হয়ে যান, যেহেতু দেলোয়ার কাকার সাথে তার কথা হচ্ছে। তো দেলোয়ার কাকার কাছে উনি যান। দেলোয়ার কাকা তাকে দেখে বলেন যে, কি রে, ভয়টয় পাইছিস নাকি? এই কথার উত্তর না দিয়ে এই জনাল কাকা বলেন যে, কাকা, আপনার কাছে কি অতিরিক্ত বিড়ি আছে? তখন দেলোয়ার কাকা বুঝতে পারেন যে নিশ্চয়ই ভয়টয় পাইছে। তখন বলেন যে, বুঝছি রে, ভয় পাইছিস, থাক, ভয়টয় পাস না, এরকম রাত বিরেতে টুকটাক ঘটনা ঘটেই। তো কাকা বলেন, না, ভয়টয় পাই নাই। তখন দেলোয়ার কাকা বলেন, আমার কাছে মাত্র 7টা বিড়ি আছে, তুই 3টা নিয়ে যা। আমার তো সারা রাত মাছ টাছ ধরতে হবে, আমারও তো লাগে। তো আমার কাছেও মাঝে মাঝে এসে কিছু কিছু জিনিস মাছ চায়, কিন্তু আমি এই মাছার ঘর থেকে বের হই না, উপরেই থাকি। এই সমস্ত কথাবার্তা বলে তখন ওই দেলোয়ার কাকা 3টা বিড়ি জনাল কাকাকে দিয়ে দেন। জনাল কাকা 3টা বিড়ি নিয়ে রওনা দিয়েছেন। তো কাকা যখন প্রায় চলে এসেছেন তখন কাকা ভাবতে থাকেন যে এখন এত রাত্রে যদি রাস্তা ঘুরে যাই তাহলে বিশ্বাসবাড়ির চিতাখোলা এটা সামনে পড়বে। ওটা তো অনেক ভয়ঙ্কর জায়গা, এটা তো সবাই জানে। কিন্তু যদি একটা 4 পার হয়ে দীপক স্যারদের বাগান পার হয়ে যেতে পারি তাহলে বাড়িটা একদম কাছে, সময়ও কম লাগবে, আর এই যে বিড়িগুলো আছে এই বিড়িগুলো শেষ হতে না হতে আমি বাড়িতে পৌঁছে যেতে পারবো। কিন্তু রাস্তা ঘুরে গেলে আরও প্রায় 10টা বিড়ি লাগবে, কিন্তু আছে তার কাছে মাত্র 3টা, ইতোমধ্যে একটা শেষও হয়ে গেছে। তো এই সমস্ত জিনিস চিন্তা করে কাকা ওই দীপক স্যারদের যে বাগান ওইটা পার হয়ে আসার সিদ্ধান্ত নেন। তো কাকা দীপক স্যারদের বাড়ির যে সীমানা এর ভিতরে প্রবেশ করেছেন। তখন রাত 12টারও বেশি বেজে গেছে। দীপক স্যারদের বাগান পার হলেই একটা ফসলি জমি, আর জমি পার হলেই এই জয়নাল কাকাদের বাড়ি। আর বাগানের শেষের দিকে তাদের একটা নৌকা থাকত, সেটা অবশ্য কাকার জানা ছিল, মানে দীপক স্যারদেরই নৌকা। তো কাকা ভাবছেন যে উনি নৌকায় করে পার হবেন, আবার সকাল সকাল এই নৌকাটা দিয়ে যাবেন, তাহলে তো আর কোনো সমস্যা নেই। তো কাকা যখন দীপক স্যারদের বাড়ি পার হয়ে বাগানে প্রবেশ করেছেন তখন লাইটের আলো একদমই কমে গেছে। তবুও যতটুকু আছে ওই আবছা আলোতে উনি লক্ষ্য করেন দূরে কে যেন সাদা ধুতির মতো কিছু একটা পুড়ে বসে আছে, মাথা নিচু করে বসে আছে আর কি। বাগানের মাঝে একটা ডোবা ছিল, ওই অবয়বটা ছিল ডোবার এক পারে, আর কাকা ছিল অন্য পারে। কাকা তাকে দেখে মনে করেছেন এটা দীপক স্যারের বাবা। কাকা আবার তাকে বলে ডাকতেন মজা করে। কাকা তখন দূর থেকে বলে ওঠেন, ও আপনি এত রাতে এইখানে কি করেন? শরীর খারাপ লাগছে? ও ও কিন্তু না, ওই অবয়বটা কোনো উত্তর দেয় না, সে মাথা নিচু করেই বসে আছে। তখন হঠাৎ করে জনাল কাকার মনে পড়ে যায়, আরে এই তো 2 মাস আগেই মারা গেছেন, আর তখনও কোনো এক কারণে কাকা ইমার্জেন্সি একটা ছুটিতে বাড়িতে এসেছিলেন। তার লাশ যখন দাহ করা হয় তখনও এই কাকা উপস্থিত ছিলেন, যেহেতু তার সাথে খুব সম্পর্কটা ভালো ছিল। উনিও তাকে খুব স্নেহ করতেন, মানে ও যে দীপক স্যারের বাবা তাকে বলে সম্বোধন করি। জয়নাল কাকাকে খুব স্নেহ করতেন, ভালোবাসতেন, আর কাকাও তাকে খুব সম্মান করতেন। এই জন্য মৃত্যুর সময় বা বিশেষ করে যে দাহ করার সময় উনি উপস্থিত ছিলেন। আর ওনাকে দাহ করা হয়েছে কিন্তু এই ডোবার কাছেই একটা জায়গায়। এই জিনিসটা কিন্তু জয়নাল কাকার মনে পড়ে যায়। এইটা চিন্তা করার সাথে সাথেই কাকা জোরে একটা দৌড় দিয়ে লাফ দিয়ে নৌকায় উঠেছেন আর চিৎকার দেন। তখন কাকা পেছন থেকে শুনতে পান একটা শব্দ, যে এই শব্দটা তার দিকেই আসছে এবং বলছে, কিরে জয়নাল, তুই না আমাকে পেছনে হাঁটতে নিষেধ করেছিলি? দাঁড়া, তোর সাথে একসাথে হাঁটব। কি হইল, চলে যাস কেন? দাঁড়া দাঁড়া দাঁড়া। এই সমস্ত জিনিস যখন জয়নাল কাকা শুনেছেন, উনি নৌকায় উঠে বসলেও আসলে উনি ব্যালেন্স রাখতে পারছেন না, নৌকা কোন দিকে নিবেন, কি করবেন। উনি এলোমেলো নড়াচড়া করছেন, একটা পর্যায়ে নৌকা থেকে পড়ে যান। ওই সময় হয় কি, ওই পাশের জমিতে, ও সময় তো বেশ পানি ছিল আশেপাশে, বর্ষার সিজন ছিল, পাশের জমিতে নৌকায় করে ওই পাশের বাড়ির 2 জন আবার মাছ ধরছিল। ওরা আগে থেকে কিছু ছোট ছোট মাছ ধরার সরঞ্জামা পেতে রেখেছিল আর কি, সেগুলো চেক করার জন্য আসছিল। তারা এই শব্দ শোনার পর বুঝতে পারে ওখানে কিছু একটা হয়েছে। তারা দ্রুত ওইদিকে নৌকা নিয়ে আসতে থাকে, কাছাকাছি ছিল আর কি। তো কাকা তো আসলে ডুবে যান নাই, উনি সাঁতার জানতেন, নৌকা ধরে উনি ছিলেন আর কি, পানির মধ্যেই ডুবেছিলেন। তো নৌকা ধরেছিলেন, ইতোমধ্যে দূর থেকে ওই যে তারা বলছে ওইদিকে কেড়ে, তখন কাকা উত্তর দিয়েছেন আমি জয়নাল। তারা আমার এদিকে আসা শুরু করেছে, তারা এসে দ্রুত জনা কাকাকে উদ্ধার করেন, উদ্ধার করে তাকে বাড়িতে পৌঁছে দেন। এই ঘটনার মোটামুটি 2-3 দিন, মানে এই ঘটনার পর 2-3 দিন কাকার জ্বর ছিল। এরপর পানি পড়া এবং ঝাড়ফুঁক, আল্লাহর রহমতে কাকা সুস্থ হয়ে যান। তো এই ঘটনাটাই 2018 সালে এই জয়নাল কাকা সৈকত খান ভাই সহ ওখানে আরও যারা ছিলেন ছোট ছোট বাচ্চারা তাদেরকে বলেছিলেন। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন।
আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি শাওন। আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন শোভন ভাই মালয়েশিয়া থেকে। শোভন ভাই মালয়েশিয়ায় একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন এবং গত 2 বছর যাবৎ তিনি মালয়েশিয়াতে আছেন। মালয়েশিয়ায় থাকাকালীন এক ফেস্টিভ্যালে শোভন ভাইয়ের সাথে পরিচয় হয় অস্ট্রেলিয়ান নাগরিক ডেভিডের। ডেভিডের বয়স এবং শোভন ভাইয়ের বয়স কাছাকাছি হওয়ায় খুব দ্রুতই তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। ডেভিড মালয়েশিয়া এসেছিল ঘোরার উদ্দেশ্যে। সে 3 দিন মালয়েশিয়া ছিল এবং এই 3 দিনই শোভন ভাই ডেভিডকে সঙ্গ দিয়েছেন। তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, তার মধ্যে এসব ভৌতিক বিষয়ও ছিল। যখন ভৌতিক টপিকটা উঠে, তখন ডেভিড শোভন ভাইকে একটা ঘটনা বলে, যে ঘটনাটা শুনে শোভন ভাই খুবই চমৎকৃত হয়েছিলেন, খুবই অবাক হয়েছিলেন। আমরা সরাসরি ডেভিডের ঘটনায় চলে যাই। ডেভিডদের বাসা অস্ট্রেলিয়ার যেই জায়গায়, সেই জায়গাটা একটু গ্রাম্য, চারপাশে ঘন বন জঙ্গল, গাছপালা সবকিছুই আছে। এবং ডেভিডদের বাড়িটা যেখানে, তার খুব কাছেই আছে ঘন বিশাল জঙ্গল। ডেভিডের চাচা, যার নাম ম্যাথিউ, সে ছোটবেলা থেকেই খুব ডানপিটে ছিল এবং জঙ্গলের কাছে বাড়ি হওয়ায় ডেভিডের চাচা এই ম্যাথিউ সারাদিন জঙ্গলেই পড়ে থাকতেন। তাকে জোর করে বাসায় আনা যেত না। জঙ্গলের প্রকৃতি তাকে খুব ভালোভাবেই টানত। ছোটবেলা থেকেই ম্যাথিউর চিন্তা ছিল সে বড় হলে ফরেস্ট রেঞ্জার হবে, সে জঙ্গলে থাকবে। জঙ্গলের প্রতি এতই ছিল তার মায়া। ম্যাথিউর বয়স যখন 19 কি 20 বছর, তখন সে তার স্বপ্ন পূরণ করার খুব দ্বারপ্রান্তে ছিল, কারণ সে একবার একটা চাকরির জন্য তার বায়োডাটা জমা দেয়। পোস্ট ছিল ফরেস্ট রেঞ্জার, কিন্তু চাকরিস্থলটা অনেক দূরে, বলা যায় এক প্রদেশ থেকে আরেক প্রদেশে। ভাগ্যক্রমে ম্যাথিউ সেই চাকরিটা হয়ে যায়। ম্যাথিউ চলে যায় তার স্বপ্নের কর্মস্থলে যোগদান করতে। ম্যাথিউ যখন তার কর্মস্থলে যোগদান করল, তখন তাকে বেশ কিছু ট্রেনিংয়ের ভেতর দিয়ে যেতে হয়। প্রথম 1 সপ্তাহ তাকে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয়। তার কাজ হবে, জঙ্গলের বিভিন্ন জায়গায় কিছু টাওয়ার থাকে, সুউচ্চ টাওয়ার, অনেক লম্বা একটা টাওয়ার। সেসব টাওয়ারে বসে চারদিকে নজর রাখা, এটাই হচ্ছে ম্যাথিউর কাজ। ম্যাথিউ খুব এক্সাইটেড ছিল তার এই কাজটার জন্য, এবং সব রেঞ্জারদেরকেই একটা করে মোটরবাইক দেওয়া ছিল। ম্যাথিউ তার মোটরবাইক নিয়ে এবং সাথে আরেকজন রেঞ্জারকে নিয়ে তার নির্দিষ্ট করা টাওয়ার, সেই টাওয়ারের উদ্দেশ্যে রওনা দেয়। তার পাশে যে রেঞ্জার ছিল, তার দায়িত্ব ছিল ম্যাথিউকে সবকিছু বুঝিয়ে সেখানে রেখে চলে আসা। ম্যাথিউ এবং সেই রেঞ্জার যখন সেই টাওয়ারের কাছাকাছি এসে পৌঁছায়, তখন দুপুর 2টা কি 3টার মতো বাজে। ম্যাথিউ দেখতে পায় অনেক লম্বা একটা টাওয়ার। সেই টাওয়ারের উপরে একটা কোয়ার্টারের মতো দেখা যাচ্ছে। ম্যাথিউ মনে মনে ভাবতে থাকে, বেশ কিছুদিনের জন্য এটাই হবে তার বাসস্থান। ম্যাথিউর সঙ্গে থাকা রেঞ্জার প্রথমে আগেই উঠছিল সিঁড়ি বেয়ে উপরে, এবং ম্যাথিউ পিছে পিছে। কিছুক্ষণ ওঠার পর ম্যাথিউ বুঝতে পারে যে তার উচ্চতা ভীতি আছে, কারণ এত উঁচায় সে আগে কোনো সময় ওঠেনি। সে একটু ভয় পেতে থাকে। সে খুব ধীরে ধীরে সেই সিঁড়ি বেয়ে বেয়ে উপরে ওঠে। সে যখন উপরে ওঠে এবং সেই কোয়ার্টারের ভেতর প্রবেশ করে, সে দেখতে পায় কোয়ার্টারটা খুব সুন্দর, খুব গোছানো ছিমছাম। চারপাশে খুব বড় বড় কিছু জানালা। সেখানে একটা ফ্রিজ আছে, সেখানে একটা বেড আছে, একটা বুক সেলফ আছে। তার কাছে মনে হয় পরিবেশটা খুবই সুন্দর। সে যখন তার এই ওয়াচ টাওয়ারে উঠে চারপাশে দৃশ্য দেখা শুরু করল, তখন তার কাছে মনে হলো এটা বেহেশতের কোনো একটা টুকরো। সে হয়তো বেহেশতে চলে এসেছে। চারপাশে এত সুন্দর দৃশ্য সে আগে কখনোই দেখেনি। খুব উপর থেকে জঙ্গলকে যখন দেখা হয়, তখন তার আরেকটা সৌন্দর্য মানুষের চোখে ধরা পড়ে। ম্যাথিউ বিমোহিত হয়ে সেই সৌন্দর্য দেখছিল। তখন হঠাৎ করেই তার সাথে থাকা সেই রেঞ্জার তাকে বাস্তবে ফিরিয়ে নিয়ে আসে। সে বলে যে সবকিছু বুঝে নাও, আর তোমার রেডিও থাকবে এখানে। সেই রেডিওতে আমরা কথা বলবো, আর দরকার না হলে নিচে নামার দরকার নেই, এমনকি এই রুম থেকেও বের হওয়ার দরকার নেই। তো এই কথা শোনার পর ম্যাথিউ চিন্তা করে হয়তো তাকে জাস্ট একটু সাবধানতার বুলি শুনিয়ে গেল সেই লোক, তাই সে কিছু মনে করে না। এক পর্যায়ে সেই রেঞ্জার ম্যাথিউকে বলে যে তোমার খাবারের পোটলাটা তো নিচে রাখা, আমি তখন চলে যাব, তুমি গাড়ি থেকে খাবারের সেই পোটলাটা নিয়ে উপরে উঠে সবকিছু ঠিকঠাক করে বসে থাকো। তো সেই কথা অনুযায়ী ম্যাথিউ এবং সেই রেঞ্জার সে কোয়ার্টার থেকে ধীরে ধীরে নিচে নামে। নিচে নামার পর ম্যাথিউ তার যে ব্যাগটা ছিল বা খাবারে যে পুটলাটা ছিল সেটা সে কাঁধে নেয় এবং সে রেঞ্জার তার গাড়িতে ওঠে। সে রেঞ্জারের গাড়ি চালিয়ে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু সে কোনো একটা কারণে সে গাড়ি স্টার্ট দেয় না। সে রেঞ্জার ম্যাথিউর দিকে ঘুরে তাকায়, কিছু বলতে চায়, আবার কি মনে করে সে কিছু বলল না। সে জাস্ট ম্যাথিউকে বলল যে সাবধানে থেকো। এই কথা বলে সে রেঞ্জার গাড়ি চালিয়ে চলে যায়। ম্যাথিউর কাছে ব্যাপারটা একটু অদ্ভুত লাগে, তারপরেও সে ব্যাপারটা নিয়ে মাথা ঘামায় না। সে তার কাছে সে পুটলিটা নিয়ে সে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। সে এই প্রথম একা সেই কোয়ার্টারের ভেতর চারপাশ অবলোকন করছে। তার কাছে খুবই ভালো লাগছে। তার কাছে যে ফোনটা আছে সে ফোনটার ক্যামেরাটা ভালো না,
তা না হলে আশেপাশে এত সুন্দর দৃশ্য সে ক্যামেরাবন্দি করে রাখত। সে মনে মনে ঠিক করে ফেলে যে এই মাসের বেতন পাওয়ার পর সে খুব সুন্দর একটা ক্যামেরা কিনবে। ম্যাথিউ তার রুমে বসে চারপাশ দেখছিল, কি আছে কি নেই। সে দেখতে পায় সে বুকশেলফ। সে বুকশেলফের সামনে যায় এবং সে দেখে সেখানে বিভিন্ন বই রাখা। সে একটা চেয়ার টেনে এনে বসে। সে যখন সেই চেয়ারে বসে তখন সে দেখতে পায় ঘরের কোণে একটা টুলের উপর একটা বই আলাদা করে রাখা। ম্যাথিউ একটু কৌতূহলী হয়, সে এগিয়ে যায় সে বইটার দিকে এবং সে বইটা নিয়ে যখন সে আবার চেয়ারে এসে বসে এবং বইটা খোলার পর সে বুঝতে পারে এটা একটা ম্যানুয়াল বই। গত 1 সপ্তাহ তাদের যেসব ট্রেনিং করানো হয়েছে সেই ট্রেনিংটাই এখানে লিখিত আকারে। সে চিন্তা করে এই বই তার কোনো কাজের না। সে বইটা ধরে সে চেয়ারে বসা অবস্থায় সে টুলের দিকে ছুঁড়ে ফেলে। বইটা টুলে বাড়ি খেয়ে নিচে পড়ে যায় এবং একটা কাগজ সে বইটা থেকে বের হয়ে ম্যাথিউর পায়ের সামনে এসে পড়ে, একটা আলাদা কাগজ। ম্যাথিউ সে কাগজটা উঠায় এবং সে দেখতে পায় সে কাগজে কেউ নিজের হাতে কতগুলো নিয়ম লিখেছে এবং উপরের হেডিংটা হচ্ছে এই কোয়ার্টারে এবং এই টাওয়ারে থাকার আসল নিয়ম। এই হেডিং দিয়ে কিছু পয়েন্ট আকারে কিছু কথা লিখে রেখেছে। ম্যাথিউ আগ্রহী হয়ে সে পয়েন্টগুলো পড়া শুরু করে। প্রথম পয়েন্ট হচ্ছে, অর্থাৎ সে নিয়মাবলীর প্রথম যে নিয়মটা ছিল সেখানে লেখা ছিল কোনোভাবেই এই কোয়ার্টার ছেড়ে বাইরে যাওয়া যাবে না, শিফট শেষ না হওয়া পর্যন্ত এই কোয়ার্টারেই থাকতে হবে। 2 নম্বর পয়েন্ট ছিল রাত 2টা থেকে 3টার মধ্যে কেবিনের সমস্ত লাইট অফ করে রাখতে হবে। 3 নম্বর পয়েন্ট হলো এই 2টা থেকে 3টার মধ্যে যদি কোনো ধরনের ফোন কল বা রেডিও কল আসে তাহলে রিসিভ করা যাবে না। 4 নম্বর পয়েন্ট ছিল 2টা থেকে 3টার মধ্যে কেউ যদি এসে কেবিনের দরজায় নক করে তাহলে ভুলেও দরজা খোলা যাবে না। তাকে বলতে হবে যখন সকাল হবে তখন আসবেন, তখন দরজা খুলব, কিন্তু ভুলেও দরজা খোলা যাবে না। 5 নম্বর পয়েন্ট ছিল যদি হঠাৎ করেই দেখা যায় যে একটা আলোকিত বা জ্বলন্ত বস্তু টাওয়ারের দিকে আসছে তখন দ্রুত এই দৃশ্য দেখার পর চোখ বন্ধ করে ফেলতে হবে এবং মনে মনে 1 থেকে 50 পর্যন্ত গুনতে হবে। এরপর চোখ খোলার পর যদি আবার সেই বস্তুটিকে দেখা যায় তাহলে পুনরায় চোখ বন্ধ করে 1 থেকে 50 পর্যন্ত গুনতে হবে। আশা করা যায় এরপর আর এই বস্তুটিকে দেখা যাবে না। এরপর 6 নম্বর পয়েন্ট ছিল যদি হঠাৎ করেই দেখা যায় যে টাওয়ারের নিচে বিভিন্ন জন্তু জানোয়ার এসে দাঁড়িয়েছে তাহলে ভুলেও চেক করার জন্য নিচে নামা যাবে না, শুধু 2 বার আকাশের দিকে ফ্লেয়ার গান ফায়ার করতে হবে এবং দ্রুত বাথরুমে ঢুকে নিজের নিরাপত্তা ঠিক রাখতে হবে। এসব অদ্ভুত নিয়ম পড়ে ম্যাথিউ একটু বিরক্ত হয়। সে চিন্তা করে যে সে আজকে নতুন চাকরিতে জয়েন করেছে, তাই কি তার কলিগরা তার সাথে কোনো মজা করছে? তাই সেই ব্যাপারগুলো বা এই নিয়মগুলো সিরিয়াসলি নেয় না। সে মনে করে এগুলো কোনো রসিক লোকের রসিকতা। এই কথা বলে বা এই কথা চিন্তা করে সেই কাগজটা এক জায়গায় রেখে দেয়। ম্যাথিউ বাইনোকুলার নিয়ে চারপাশ খুব আগ্রহ নিয়ে দেখছিল। তখন সন্ধ্যা হবে। হঠাৎ করেই ম্যাথিউ লক্ষ্য করে সেই বনের এক জায়গা দিয়ে ধোঁয়া দেখা যাচ্ছে, কালো ধোঁয়া। সে মনে করে হয়তো আগুন লেগেছে, তাই সে দ্রুত তার সেই রেডিওতে তার রেডিওর মাধ্যমে সে বেজের সাথে যোগাযোগ করে এবং বলে যে সে জঙ্গলের এই জায়গায় আগুন দেখেছে। তখন সে রেঞ্জার বলে, অর্থাৎ যে ফোন রিসিভ করেছিল, সে বলে যে সে খুব দ্রুত সেই জায়গায় গিয়ে ব্যাপারটা দেখছে এবং ম্যাথিউ তার টাওয়ার থেকে বাইনোকুলারের মাধ্যমে সেই জায়গাটা লক্ষ্য করতেই থাকে। কিছুক্ষণ পর সে দেখে সেখানে আর ধোঁয়া দেখা যাচ্ছে না এবং সাথে সাথে তার রেডিওতে একটা ফোন আসে। সে যখন রেডিওটা রিসিভ করে তখন ওপাশ থেকে সেই রেঞ্জার তাকে বলছে যে তুমি তো নতুন লোক, তাই হয়তো বুঝো নাই, তুমি যে ধোঁয়ার কথা বললা সেই ধোঁয়া হচ্ছে ক্যাম্প ফায়ারের ধোঁয়া। ম্যাথিউ একটু অবাক হয়, ক্যাম্প ফায়ারের ধোঁয়া? তখন সে রেঞ্জার বলে যে হ্যাঁ, এখানে কিছু লোকজন এসেছিল ক্যাম্প করার জন্য, তারা আগুন জ্বালায়, এটা সেই আগুনের ধোঁয়া। যখন বনে আগুন লাগবে তখন লক্ষ্য করে দেখবে যে ধোঁয়াটা আরও ঘন হয় এবং কুণ্ডলী আরও বড় হয়, তখন বুঝতে পারবে। এই কথা শোনার পর ম্যাথিউ নিজেকে একটু অপমানিত মনে করে, কারণ প্রথম দিনই সে তার চাকরিতে এসে একটা শিশুসুলভ ভুল করে ফেলল। তার মনটা একটু বিষছে রয়েছে। তারপরও সে তার চারপাশের দৃশ্য এনজয় করছিলই। হঠাৎ করেই চারপাশ অন্ধকার হয়ে যায়। ম্যাথিউর মনে হয় যে এখন লাইট চালাবার সময় হয়ে গেছে। সে তার কেবিনের লাইটগুলো জ্বালিয়ে দেয় এবং লাইট জ্বালাবার পর হঠাৎ করেই তার চোখ ধাঁধিয়ে যায়, কারণ সেই টাওয়ারের রুমের চারপাশে যে জানালাগুলো ছিল, লাইট জ্বলবার ফলে সেই জানালার কাছে সেই লাইটগুলো রিফ্লেক্ট হয়ে ম্যাথিউর চোখে লাগে এবং ম্যাথিউ চারপাশ অবাক হয়ে দেখতে থাকে। তার কাছে পরিবেশটা একটু অন্যরকম মনে হয়। তার কাছে মনে হয় হঠাৎ করে এই রুমের পরিবেশটা একটু চেঞ্জ হয়ে গেল। ম্যাথিউ চিন্তা করে সে তার রুমের বাইরে সামনে যে বারান্দার মতো জায়গাটা আছে সেখানে গিয়ে দাঁড়াবে। ম্যাথিউ সেখানে গিয়ে দাঁড়ায়। দাঁড়াবার পর সে দেখতে পায় তার সামনে নিকষ কালো ঘন অন্ধকার। দিনের বেলায় যেই বনের রূপ তাকে এত বিমোহিত করেছিল, ঠিক রাতের বেলায় দৃশ্যপট পুরোপুরি উল্টে গেল। তার কাছে এখন চারপাশ খুবই নিশুতি মনে হচ্ছে, খুব ভয়ঙ্কর মনে হচ্ছে। তার নিজেকে খুব একা লাগছে। ম্যাথিউ কিছুক্ষণ সেই বারান্দায় হাঁটাহাঁটি করে। হাঁটাহাঁটি করবার ফলে কিছুক্ষণের মধ্যেই তার চোখে সে অন্ধকারটা সয়ে আসে। সে এখন সেই গাছগুলো ভালোভাবে লক্ষ্য করতে পারছে এবং সে লক্ষ্য করে খুব দূরে পার্শ্ববর্তী কোনো শহরের আলো টিমটিম করে জ্বলছে। এই আলো দেখে সে একটু আনন্দিত হয়। তার কাছে মনে হয় এই পৃথিবীতে সে একা, খুব ধারে কাছে কিছু মানুষজন আছে। হঠাৎ করেই যখন চাঁদটা আকাশের ঠিক মাঝখানে চলে আসে তখন ম্যাথিউ দেখতে পারে পৃথিবীর সবথেকে অপার্থিব একটা দৃশ্য। সেই চাঁদের আলোগুলো যখন সেই জঙ্গলের গাছের উপর পড়ে এবং ঠিক উপর থেকে যখন এই দৃশ্যটা দেখা যায় তখন আসলেই হয়তো একটা স্বর্গীয় দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। ম্যাথিউ আশ্চর্য হয়ে সেই দৃশ্য দেখছিল। অনেকক্ষণ সেখানে দাঁড়াবার পর তার এক পর্যায়ে মনে হয় যে রুমের ভেতর যাই। ম্যাথিউ রুমের ভেতর ঢোকে এবং ঢোকার পর
আবার তার চোখ ধাঁধিয়ে যায় সেই আলোয়। সে দ্রুত তার বিছানায় বসে, কিছুক্ষণ পর সে শুয়ে পড়ে এবং সে তার চোখের উপর একটা কাপড় দিয়ে ঘুমাবার চেষ্টা করে। আসলে এখানে এই পরিবেশে ম্যাথিউর ঘুমাবার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু তার করার কিচ্ছু নেই, একমাত্র ঘুমালেই হয়তো তার কিছু সময় কাটবে। তাই ম্যাথিউ শুয়ে পড়ে। হঠাৎ করেই রাতের বেলা ম্যাথিউর ঘুম ভেঙে যায়। ম্যাথিউ হুড়মুড় করে উঠে বসে। সে কতক্ষণ ঘুমিয়েছে জানে না, কিন্তু সেই ঘুম ভাঙার পর একটা অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছে। সে শুনতে পাচ্ছে সেই রেডিওটা থেকে একটা স্ট্যাটিক আসছে, একটা শব্দ আসছে। ম্যাথিউ তার বিছানা থেকে নামে এবং নামার সময় সেটা রিস্টওয়াচের দিকে তাকায় এবং সে দেখে সেই রিস্টওয়াচে 2:12 বাজে। ম্যাথিউ রেডিওটা হাতে নিয়েও কোনো একটা কারণে কোনো উত্তর দেয় না, কারণ হঠাৎ করেই তার মনে পড়ে গেছে সেই কাগজে লেখা সেই রুলগুলার কথা, যেখানে বলা আছে যে রাত 2টা থেকে 3টার মধ্যে যদি কোনো ফোন আসে রেডিওতে বা ফোনে রিসিভ করা যাবে না বা উত্তর দেওয়া যাবে না। ম্যাথিউ নিজেও খুব অবাক হয়ে লক্ষ্য করে যে সে কিন্তু সেই রুলসগুলোর প্রতি কোনো চিন্তাভাবনাই করেনি। ওই রুলসগুলোর প্রতি তার কোনো ইচ্ছাই ছিল না ও রুলসগুলো ফলো করার। কিন্তু যখনই রেডিওতে ঠিক 2:12 সে শুনতে পায় একটা অদ্ভুত শব্দ আসছে, তখন তার সাহস হয় না তার উত্তর দেওয়ার। কিছুক্ষণ পর রেডিওতে সব শুনশান চুপচাপ। তখন হঠাৎ করেই ম্যাথিউর আরেকটা নিয়মের কথা মনে পড়ে। সেটা হচ্ছে সেখানে লেখা ছিল রাত 2টা থেকে 3টার সময়, অর্থাৎ 2টা থেকে 3টায় 1 ঘন্টা রুমের লাইট অফ রাখতে। কিন্তু এখন 2:12 বেশি বাজে। এটা যখন তার মাথায় আসে সে খুব দ্রুত উঠে গিয়ে তার রুমের লাইট অফ করে এবং সে যখন লাইট অফ করে তখন হঠাৎ মুহূর্তের মধ্যে বা মুহূর্তের জন্য সে একটা জিনিস দেখতে পায়। সে লক্ষ্য করে যে ঠিক যখন লাইটটা সে অফ করলো ঠিক তখনই সে দেখতে পায় তার জানালার ঠিক ওপারে কেউ একজন দাঁড়িয়েছিল। সেটাকে সে হয়তো 1 সেকেন্ডের জন্যই দেখেছে, এরপরে সে আর কাউকে দেখেনি। ম্যাথিউ ভয় পাওয়া শুরু করে। সে চুপচাপ সেই রেডিওটা হাতে নিয়ে বসেছিল। কিছুক্ষণ পর সেই রেডিও থেকে আবার এক ধরনের শব্দ আসতে থাকে। ম্যাথিউ কি কথা বলছে সেই রেডিও থেকে সেটা বুঝতে পারছিল না। আবার সেই সিগন্যাল বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর আবার রেডিওতে সিগন্যাল শুরু হয় এবং ম্যাথিউ বুঝতে পারে যে এবার সে কিছু লোকজনের কথা হয়তো শুনতে পাচ্ছে, কিন্তু কি বলছে তারা এটা সে বুঝছে না, কিন্তু সে এতটুকু বুঝতে পারছে যে কিছু একটা বলছে। তাই এর পরের বার যখন আবার রেডিওতে শব্দ হলো তখন সে ভালো করে শোনার চেষ্টা করলো এবং সে শুনতে পেল কেউ একজন বলছে হেল্প মি রেঞ্জার হেল্প মি। ম্যাথিউ যে জায়গায় বসেছিল সে জায়গায় চুপচাপ বসে থাকে এবং একটা আতঙ্ক নিয়ে সে রেডিওটার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ সে রেডিওটা থেকে শব্দ আসার পর রেডিওটা আবার অফ হয়ে যায়। ম্যাথিউ ঘড়ির দিকে তাকায়। খুব ধীরে ধীরে সময় বয়ে চলছে। 3টা বাজতে যখন আর কয়েক সেকেন্ড বাকি তখন হঠাৎ করেই আবার সে রেডিও থেকে সিগন্যাল আসতে থাকে। ম্যাথিউ চিন্তা করে 3টা বাজার পরেই সে এটার উত্তর দেবে। ম্যাথিউ ঘড়ির দিকে তাকায় এবং সে দেখে যে ঘড়ির কাঁটা 3টা ক্রস করে চলে গেছে এবং তখনও রেডিও থেকে সেই সিগন্যালটা আসছিল। তখন ম্যাথিউ বলে ওঠে হ্যালো, আমি আমার ফাইভার রেঞ্জার। তখন ওপাশ থেকে সেই লোকটা বলে কি রেঞ্জার, তুমি কোথায় ছিলে এতক্ষণ? আমি গত 1 ঘন্টা যাবত তোমাকে সাহায্যের জন্য ডাকছি, কিন্তু তুমি তো কোনো রিপ্লাই করছো না। তখন ম্যাথিউ বুঝতে পারে যে সে শুধু সেই নির্বুধ কিছু রুলের কারণে সে আজকে তার এই রেঞ্জারের সামনে অপমানিত হতে যাচ্ছে। সে সেই রুলগুলোকে এত বেশি নিজের মাথায় নিয়ে নিয়েছিল যে এই একটা ইম্পর্টেন্ট কল সে ভয় ধরতে পারেনি। কিন্তু এই কথা সে কিভাবে বলবে সেই রেঞ্জারকে? তাই সে সেই রেডিওতে থাকা সেই রেঞ্জারকে বলে যে আমি এমন একটা পরিস্থিতিতে ছিলাম যে তোমার কল আমি রিসিভ করতে পারিনি। তখন সেই রেঞ্জার বলে যে তুমি কি এমন কাজে ছিলা? শিওর তুমি ঘুমাচ্ছিলা, এই জন্য তুমি কাজ করতে পারোনি। ম্যাথিউ আর কোনো উত্তর দেয় না তার সেই রেঞ্জারকে। তখন সেই রেঞ্জার বলে যে আমি একটু আহত হয়েছে, আমি ঠিক তোমার টাওয়ারের নিচে আছি, তুমি দ্রুত টাওয়ারের নিচে আসো। এ কথা শোনার পর ম্যাথিউ খুব দ্রুত তার কোয়ার্টারের রুমের দরজা খুলে যখন নিচে নামবে তখন সে দেখে তার টাওয়ারের নিচে অনেকগুলা বিভিন্ন পশু গোল হয়ে দাঁড়িয়ে আছে এবং সবাই এক দৃষ্টে ওপরের দিকে তাকিয়ে আছে, যেন তাকিয়ে দেখছে। এই দৃশ্য দেখার পর ম্যাথিউর মাথায় সেই রুলের কথা আবার চলে আসে, যেখানে বলা আছে যে যদি দেখা যায় যে টাওয়ারের নিচে অনেক জীবজন্তু এসে জমা হয়েছে তাহলে ভুলেও চেক করার জন্য নিচে নামা যাবে না। ম্যাথিউ খুব দ্রুত তার রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় এবং সেই রুমের এক কোণায় নির্জীবের মতো পড়ে থাকে এবং ভয়ে কাঁপতে থাকে। ঠিক তখনই তার মনে হয় যে সে তো আরেকটা রুলস ভঙ্গ করলো। সেখানে লেখা আছে যে যখনই দেখা যাবে যে টাওয়ারের নিচে অনেক জন্তু জানোয়ার এসে জমা হয়েছে তখন সেই ফ্লেয়ার গান থেকে 2টা ফ্লেয়ার শট করতে হবে, এরপর নিজের নিরাপত্তায় নিশ্চিত করতে হবে। এটা মাথায় আসার সাথে সাথে ম্যাথিউ তার ফ্লেয়ার গানটা খোঁজা শুরু করে, কিন্তু সে কিছুতেই সে ফ্লেয়ার গান খুঁজে পাচ্ছে না। এক পর্যায়ে সে ড্রয়ারে সে ফ্লেয়ার গানটা খুঁজে পায় এবং সে খুব দ্রুত 2টা ফায়ার করে। ফায়ার করার পর সে দ্রুত তার বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অনেকক্ষণ একেবারে চুপচাপ সময় কাটতে থাকে, কোনো শব্দ নাই। ম্যাথিউ ধীরে ধীরে বুঝতে পারে যে সে যতক্ষণ এই কোয়ার্টারে আছে সে নিরাপদ। এই কোয়ার্টার থেকে বের হলেই, এই রুম থেকে বের হলেই সে মারা পড়বে। বেশ কিছুক্ষণ সে বাথরুমে কাটাবার পর সে যখন বাথরুমের দরজা খুলে রুমে প্রবেশ করে তখন সে তার রেডিওতে একজন রেঞ্জারের গলা শুনতে পায়। সেই রেঞ্জার বারবার তার টাওয়ারের নাম্বার ধরে তাকে ডাকছিল। ম্যাথিউ বুঝতে পারছিল না এটাকে। তারপরও ম্যাথিউ সেই রেডিওটা ধরে এবং সে তার উপস্থিতির জানান দেয়। তখন সেই রেঞ্জার যে রেডিওর অপর প্রান্তে ছিল সে বলে যে আমরা তোমার সেই ফ্লেয়ার গান দেখতে পেয়েছি, ফ্লেয়ার শট দেখতে পেয়েছি, আমরা খুব দ্রুত আসছি, তুমি তোমার কোয়ার্টার থেকে বের হয় না। এই কথা শোনার পর ম্যাথিউ খুব আশ্বস্ত হয়। সে চুপচাপ তার রুমের ভেতরে বসে থাকে। ঠিক তার 1 থেকে 1.5 মিনিট পর সে শুনতে পায় তার সেই টাওয়ারের সিঁড়ি দিয়ে কেউ একজন ভারী পায়ে ওপরে উঠে আসছে। ম্যাথিউ একটু অবাক হয়, সেই রেঞ্জার কি উড়ে চলে আসলো? এত দ্রুত তো সেই রেঞ্জারের আসার
কথা না। কথা না, রেঞ্জার আশেপাশেই ছিল। কিছুক্ষণের মধ্যেই সে ভারী পদক্ষেপে এসে দাঁড়ায় সে কোয়ার্টারের দরজায়, এবং সে দরজা নক করা শুরু করে এবং বলতে থাকে, রেঞ্জার, দরজাটা খোলো। ম্যাথিউ অবাক হয়ে গিয়েছিল, কিন্তু সে এটাও বুঝতে পারে যে সেই রেঞ্জার চলে এসেছে। ম্যাথিউ তার হাতে সেই রেডিওটা নিয়ে ফোন করতে করতে সে দরজার কাছে যায়। ফোন করার সাথে সাথে অপর প্রান্ত থেকে সে রেসপন্স পায় এবং ম্যাথিউ জিজ্ঞেস করে সে রেঞ্জারকে, তুমি কি আমার দরজার সামনে দাঁড়িয়ে আছো? তখন সে রেঞ্জার বলে, না, আমার তো এখন আসতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। তুমি দরজা খুলবা না, কেউ যদি দরজা খুলতে তোমাকে বলে তুমি দরজা খুলবা না। সেদিন বিধাতা নিজ হাতে ম্যাথিউকে রক্ষা করেছিল সেই মুহূর্তের জন্য, কারণ ম্যাথিউ দরজা প্রায় খুলে ফেলছিল। সে ছিটকানিটা জাস্ট খুলবে, তার হাতে তখনও ছিটকানিটা ধরা। সে যখন শুনতে পায় যে সেই রেঞ্জার তাকে বলছে যে তার আসতে এখনও 15-20 মিনিট বাকি, কিন্তু তার দরজার সামনে কে? এবং সে রুলস বুকে এটাও বলা আছে যে রাতের বেলা যদি কেউ আসে এবং দরজা নক করে, সেক্ষেত্রে দরজা খোলা যাবে না, তাকে বলতে হবে সকালবেলা আসতে। ম্যাথিউ খুব দ্রুত সে দরজা থেকে সরে যায় এবং ঠিক তখনই সেই দরজায় কি খুশি পড়া শুরু করে। ম্যাথিউর মনে হচ্ছে দরজার ওপাশে যে আছে সে সবকিছু ভেঙে চুরে নিয়ে তার রুমে প্রবেশ করবে। ম্যাথিউ তার ডেস্কটা কোনোভাবে ঠেলে সেই দরজাটার সামনে নিয়ে আসে এবং দরজাটা একটা ব্যারিকেড দেয়, যাতে খুব সহজেই এই দরজা ভেঙে বা দরজা সরিয়ে ভেতরে কেউ না ঢুকতে পারে। এবং সে রেঞ্জার রেডিওতে বলেই চলছিল যে তুমি দরজা খুলবা না, আমরা দক্ষিণ পূর্ব দিক থেকে আসছি। তখন ম্যাথিউ বাইনোকুলার দিয়ে দেখে যে হ্যাঁ, জঙ্গলের সেই দক্ষিণ পূর্ব জায়গা থেকে একটা মোটর গাড়ির 2টা হেডলাইট দেখা যাচ্ছে। কিন্তু তার দরজার সামনে যে দাঁড়িয়ে আছে সে তো অধৈর্য হয়ে পড়ছে। সে একের পর এক কিল ঘুষি দিয়েই চলছে সেই দরজায়, আর প্রত্যেকটা শব্দে ম্যাথিউ কেঁপে কেঁপে উঠছে। কিছুক্ষণের মধ্যেই ম্যাথিউ শুনতে পায় যে তার টাওয়ারের নিচে সেই গাড়ির গাড়িটা আসলো এবং ইঞ্জিনের শব্দ সে শুনতে পায়। এবং কিছুক্ষণ পর গাড়ি অফ হয় এবং ইঞ্জিনের শব্দ চলে যায়। এবং সাথে সাথে ম্যাথিউর দরজায় যে এতক্ষণ যাবৎ শব্দ করছিল সেও চুপ হয়ে যায়। 1 থেকে 2 মিনিট আর কোনো শব্দ সে শুনতে পায় না। 2 মিনিট পর হঠাৎ করে সে শুনতে পায় বিভিন্ন গুলির আওয়াজ। প্রায় 20 থেকে 30টা গুলির আওয়াজ সে শুনতে পায়। কিছুক্ষণ পর সব কিছু চুপচাপ। আবার একটা পায়ের শব্দ ধীরে ধীরে উঠে আসছে এই ম্যাথিউর কোয়ার্টারের সামনে। ম্যাথিউ কোয়ার্টার সামনে এসে সে রেঞ্জারটাকে বলে যে রেঞ্জার, এখন ভয়ের কিছু নেই, দরজা খুলতে পারো। এবার ম্যাথিউ নিশ্চিত যে তার দরজার সামনে যে এসে দাঁড়িয়েছে সে মানুষ। তাই ম্যাথিউ এগিয়ে গিয়ে সেই দরজা যখন খোলে, তখন হঠাৎ করে সে শুনতে পায় পেছন থেকে আরেকটা শব্দ আসছে যে রেঞ্জার, দরজা খুলো না, এটা আমি না, এটা দরজা খুলো না, এটা আমি না, এভাবে একটা চিৎকার। এবং সাথে সাথে ম্যাথিউ বুঝতে পারে ওপাশ থেকে কেউ একজন ঠেলে তার দরজা খোলার চেষ্টা করছে। এবং সাথে সাথে ম্যাথিউর শরীরে যত শক্তি ছিল সে সেই শক্তি দিয়ে সে দরজাটা আটকায়। এবং সে দরজার বাইরে একটা আর্তচিৎকার শুনতে পায় ম্যাথিউ। ম্যাথিউ বুঝতে পারে এটা সেই রেঞ্জারের আর্তচিৎকার, যার শব্দ ম্যাথিউ শুনছে। কিন্তু ম্যাথিউর করার কিচ্ছু ছিল না। ম্যাথিউ শুনতে পায় সেই রেঞ্জার কিছুক্ষণ পর পর একটা গগন বিদারী চিৎকার দিচ্ছে, যে চিৎকারে ম্যাথিউ সে কোয়ার্টারের ভেতর কেঁপে কেঁপে উঠছে। ম্যাথিউ বুঝতে পারছে যে কোয়ার্টারের বাইরে, অর্থাৎ এই জঙ্গলে যে অশরীরটা আছে, সে অশরীরটা সে রেঞ্জারের উপর আক্রমণ করে বসেছে এবং তাকে হয়তো ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে। যেই ধরনের আর্তনাদ ম্যাথিউ শুনছিল সে কোয়ার্টারে বসে, তা অবর্ণনীয়। এক পর্যায়ে ম্যাথিউর চোখ লেগে যায়, হয়তো ম্যাথিউ অজ্ঞান হয়ে পড়ে যায়। তার যখন জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় তার চারপাশে তাদের কিছু কলিগ এবং পুলিশের কিছু লোক। ম্যাথিউ তাদের দেখে হুড়মুড় করে উঠে বসে এবং একপাশে সরে যায়। তার কাছে কোনো কিছুই স্বাভাবিক মনে হচ্ছিল না। তার কাছে মনে হচ্ছিল তার সামনে যারা দাঁড়িয়ে আছে তারাও মানুষ না। ম্যাথিউ যেভাবে দেখছিল তাদের, তা দেখে তার মনে হচ্ছিল, অর্থাৎ সেখানে যারা দাঁড়িয়েছিল তাদের মনে হচ্ছিল যে ম্যাথিউ মনে করছে যে তারা তাকে খেয়ে ফেলবে। কিছুক্ষণ পর হালকা পাতলা কথাবার্তা বলার পর ম্যাথিউ শান্ত হয় এবং সে বুঝতে পারে যে সে এখন যেখানে আছে সেখানে সে সেফ। সে খুব দ্রুত তার জানালা দিয়ে বাইরে তাকায় এবং সে দেখে সকাল হয়ে গেছে। তার মানে ভয় এখন নেই, এখন কোনো ভয় নেই। তখন সেই উপস্থিত লোকজনের ভেতর থেকে একজন পুলিশ ম্যাথিউকে জিজ্ঞেস করে যে গতরাতে তোমার এখানে কি হয়েছে, তুমি কি বলতে পারো? ম্যাথিউ বলতে যাচ্ছিল সে পুলিশকে গতরাতে তার সাথে কি হয়েছে তা সে বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ কি একটা কারণে সে সেই পুলিশকে কিচ্ছু বলেনি।
সে বলে যে না, আমি কিছু বলতে পারবো না এবং আমি বাসায় যেতে চাই। তখন সেখানে দাঁড়িয়ে থাকা যে হেড রেঞ্জার ছিল, সে ম্যাথিউকে বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি যখন বাসায় যেতেই চাও যাও, কিন্তু এখানে কি হয়েছে তা তুমি আমাকে আগামীকাল এসে বলবে। ম্যাথিউ সেখান থেকে যখন উঠছিল তখন সে মনে মনে বলছিল যে এখনই এখান থেকে আমার শেষ যাত্রা, আমি আর এই চাকরি করব না। ম্যাথিউ ধীরে ধীরে সে টাওয়ারের সিঁড়ি বেয়ে যখন নিচে নামে তখন সে দেখে যে সে টাওয়ারের আশেপাশে বিভিন্ন লোক বিভিন্ন কাজে নিয়োজিত এবং তারা বুলেটের খোসা বেছে বেছে একটা প্যাকেটে ভরছে। এটা দেখার পর ম্যাথিউ একটু কৌতূহলী হয়ে একটু আশেপাশে তাকায়। সেখানে সে কোনো মৃতদেহ দেখতে পায়নি, কোনো মানুষের লাশ তো নাই, কোনো জন্তু জানোয়ারের মৃতদেহ সে আশেপাশে দেখতে পায়নি, কিন্তু সে দেখতে পায় সেখানে কিছু লাল লাল রক্তের চোপ। ম্যাথিউর মাথা হঠাৎ করেই ঘুরে ওঠে। সে খুব দ্রুত তার সাথে থাকা সেই মোটরসাইকেল স্টার্ট করে বেইজের দিকে রওনা দিতে চায়। তখন তার পাশে থাকা আরেক রেঞ্জার তাকে ধরে এবং বলে, তুমি কি চালিয়ে যেতে পারবা? তখন ম্যাথিউ বলে যে হ্যাঁ পারব। ম্যাথিউ সেই বাইক নিয়ে সরাসরি সেই রেঞ্জারদের যে বেস ক্যাম্প সেখানে যায়। সেখানে গিয়ে সে রেজিগনেশন দিয়ে সে সেই দিনের মতো চলে আসে তার বাসায়, তার বাড়িতে আসার পর তার আত্মীয় স্বজন, তার বাবা মা, তার ভাইয়েরা যখন তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে তার সাথে, সে প্রথম 1 বছর কাউকে কিচ্ছু বলেনি এবং এই 1 বছরে ম্যাথিউর চারিত্রিক অনেক পরিবর্তন তার ফ্যামিলির লোকজন লক্ষ্য করে। যে ম্যাথিউ সারা রাত বাইরে কাটাতো, সে ম্যাথিউ এখন সন্ধ্যার পর সহজে ঘরের বাইরে যেতে চায় না, অনেকটা চুপচাপ হয়ে গেছে ম্যাথিউ। এই ঘটনার 1 বছর পর কোনো একটি বিয়ের অনুষ্ঠানে ম্যাথিউ তার পরিবারের সবাইকে তার সাথে ঘটে যাওয়া সেই ঘটনা বলে এবং সে সবাইকে ক্লিয়ার করে যে সে কেন তার এই স্বপ্নের চাকরি ছেড়ে চলে এসেছে। ম্যাথিউ জানে না সেদিন সে কী ধরনের অশরীরীর সামনে পড়েছিল। ম্যাথিউ এটা বুঝতে পারে যে এই সমস্যাটা এই টাওয়ারের প্রথম না, আগেও ঘটেছে, কারণ এই ঘটনা ঘটেছে বলেই কেউ একজন এই রুলগুলো সেখানে লিখে রেখেছিল। যে এই রুলগুলো লিখে রেখেছে সে কি বেঁচে আছে কিনা ম্যাথিউ জানে না, কিন্তু সে ম্যাথিউর অনেক বড় একটা উপকার করে দিয়েছিল সেদিন। সেই রুলগুলো যদি ম্যাথিউ না পড়তো তাহলে হয়তো ম্যাথিউ বেঁচে থাকতো না। এরপর আর ম্যাথিউর সাথে আর কোনো ধরনের সমস্যা হয়নি। এটাই ছিল ডেভিডের ঘটনা, যেটা ডেভিড শোভন ভাইকে বলেছিল। আশা করি আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেইলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডের ঘটনা, আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।